ওকে দেন। সো আমরা যেখানে আছি সেটা নিয়ে একটু কথা বলছিলাম। আমরা ব্লগিং নিয়ে আছি। আমরা আছি ল্যারাভেল ব্যাচ 8 এর ক্লাস নাম্বার 18-তে। হ্যাঁ, তো কোন অবস্থা থেকে আমরা শুরু করেছিলাম বা কোথায় গিয়ে আমরা এখন কাজ করব সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনায় আসি। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলটাতে কি দিয়েছিলাম? অ্যাডমিন প্যানেল না? আমরা ব্লগটা ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করি নাই, জাস্ট সেট করেছিলাম, তাই না? লেফট সাইডে ক্যাটাগরি গুলো শুধু ডিসপ্লে করানো হয়েছিল এবং এটাকে আমরা পাবলিশ আনপাবলিশ করতে পারছিলাম। ভুল পাসওয়ার্ড নিশ্চয়ই না, সঠিক। তো আমরা লাস্ট ডেতে অ্যাড ক্যাটাগরি লাস্ট 2টা ক্লাসে আমি কতটুকু করেছিলাম সেটা নিয়ে আলোচনা সারি, তারপরে কোডগুলো বোঝা যাবে। অ্যাড ক্যাটাগরি ক্লিক করলে একটা ফর্ম আসছে। আমরা টেবিল কি গত ক্লাসে শিখেছিলাম স্কিমা তৈরি করা, মনে হয় না আরো আগের সপ্তাহে স্কিমা তৈরি করা, মাইগ্রেট করা, এই কাজগুলো কিন্তু আমরা আগে শিখেছি। সো এই যেহেতু ফর্ম নিয়েছি, ফর্মে ডেটা সেভ করতে হবে, সেই রিলেটেড স্কিমা তৈরি করে আমরা স্কিমা টেবিল বানিয়েছি ডেটাবেসে, দেন ফর্মটা আমরা তৈরি করেছি এবং ফর্মে ডেটা সেভ করার ব্যবস্থা করেছি। সেভ কিভাবে হচ্ছে সেটা আগে বলে নিলাম না, তা পরে বলবো। বাট তার আগে এর পরে কি করেছিলাম একটু জেনে নেই। উইকলের কাজগুলোর মধ্যে আমরা এই ডাটাগুলো তুলেছিলাম। এই ডাটাগুলো আমার ডেটাবেসে আছে। হ্যাঁ, ডেটাবেসে আছে, আমরা তুলেছিলাম। দেন আমার এখন কারেন্টলি সবগুলো ক্যাটাগরি পাবলিশড অবস্থায়। দ্যাট মিনস আমি ফ্রন্ট এন্ডে দেখাতে চাচ্ছি বলে পাবলিশ করে রেখেছি। যে ছোট অ্যাকশন ওরিয়েন্টেড কাজগুলো করেছি, এর মধ্যে অন্যতম যে যদি পাবলিশ থাকে আইকনটা আমরা কন্ডিশনাল করেছি এবং ক্লিক করলে এটা কি হবে, এই অ্যাকশনটা ডেটাবেসে যাবে এবং ভ্যালুটা 0-র জায়গায় 1 করে দেবে। এটা কাইন্ড অফ এডিট। হ্যাঁ, ওয়ান স্টপ এডিট বলা হয়ে থাকে, যে একটা ফিল্ডকে আমি একটা কমান্ডের মাধ্যমে এডিট করছি। তার মানে ওই অ্যাড ক্যাটাগরি দিয়ে আমি সেভ করেছি। যেমন আমি নতুন করে একটা ক্যাটাগরি যুক্ত করি আপনাদের সামনে। কি করব, যে লাইক আমি
যেহেতু আমি ব্লগ দিব, আমি রিলেভেন্ট কিছু ক্যাটাগরি যুক্ত করি, কারণ প্রথম আলো থেকে টেক্সট কপি করলে ইউনিকোড আসে না। চিঙ্গিস খান নাম কি, তাই না? সেটাই তো ভয়ঙ্কর ভাব। এত মাতামাতি কেন? মানে 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 ফালতু কিছু নিউজ মাঝে মাঝে মিডিয়া এমন ভাবে ছড়িয়ে দেয় যে ওর পেছনে ওই পাখি বা ওই চিল কান নিয়ে গেছে, এরকম অবস্থার মধ্যে পড়েছে। হ্যাঁ, সত্য হোক আর মিথ্যা, এটা নিয়ে মাতামাতি করার কি আছে? দেখেন, আমি আনপাবলিশ দিয়ে সেভ করছি, দেখেছেন? সেভ ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুল, এটা সেভ করে আমরা এই পেজে এসে মেসেজ দিয়েছে। এটা কিভাবে হলো পুরোটা আলোচনা করুন, ওয়েট কোড ফ্লোটা আমি একবার বলে দিব। আচ্ছা, সেভ হলো। আমি যদি ম্যানেজ ক্যাটাগরিতে যাই, ওইটা কিন্তু আমরা এই যে আন্তর্জাতিকটা আনপাবলিশড অবস্থায় দেখতে পাচ্ছি। আর যেটাকে আমি বাংলাদেশ ক্রিকেট আনপাবলিশ করেছিলাম, দুইজনই কিন্তু ফ্রন্ট এন্ডে দেখা যাবে না। আমার 5টা ক্যাটাগরি থাকলেও আমাদের এখানে এসে দেখতে পাচ্ছি 3টে মাত্র ক্যাটাগরি যেগুলো পাবলিশ। এখন আমি যদি এটাকে পাবলিশ করে দিই, আন্তর্জাতিকটা একটু খেয়াল করেন, সঙ্গে সঙ্গে এই সবুজ মানে থামস আপটা ডাউন, রেড থামস ডাউনে চলে আসে। এবং আমরা ফ্রন্ট এন্ডে যাই, ফ্রন্ট এন্ডে গেলে আমাদের কিন্তু ওই আন্তর্জাতিক ক্যাটাগরিটা দুইবার হয়েছে না? আন্তর্জাতিক ক্যাটাগরি কি দুইবার আছে আমাদের? আন্তর্জাতিক দুইবার থাকলে দুবার, ওইটা আমরা এডিট করে ফেলবো। ঠিক আছে, দুইটা আন্তর্জাতিক ক্যাটাগরি দুইটাই দেখা যাচ্ছে। তারপরে যেটা করেছিলাম, ডিলিট করে দেওয়া। ডিলিট কখন হবে? যখন আমি প্রেস করবো, একটা অ্যালার্ট দেবে। এখানে একটা ছোট্ট জাভাস্ক্রিপ্টের ইউজ হয়েছিল, ওকে প্রেস করলে ডিলিট হবে, ক্যান্সেল প্রেস করলে এটা ডিলিট হচ্ছে না। কেন? আমি নাম যেহেতু এই যে দেখেন ভুলবশত আমি দুইটাই এক নামে দিয়ে দিয়েছি, আমি এটাকে এডিট করতে যাচ্ছি। লাস্টের দিকে যেটা শিখেছিলাম, তাই না, এডিট করা। সো পুরোনো ডাটাগুলোকে সে কিন্তু আমাকে এনে দিচ্ছে। অ্যাড ফর্ম আর এডিট ফর্মের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে কি নেই, ওই পাবলিশ আনপাবলিশের ড্রপ ডাউনটা নেই। সো আমি আন্তর্জাতিককে পরিবর্তন করে লাইক অর্থনীতি করি। হ্যাঁ, এই ক্যাটাগরিটাকে আমি পরিবর্তন করে অর্থনীতি করব। সো নামটা পরিবর্তন করে দিচ্ছি। ঠিক আছে, আপডেট। আমার আপডেটও হলো। এই আপডেটটা ছিল বেসিক্যালি যেটাকে আমরা ক্রুডের আপডেট বলি। হ্যাঁ, ক্রুডের আপডেট বলি। ইউ যেটা CRUD, ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট। সো ক্রিয়েট হচ্ছে আমরা যখন অ্যাড ক্যাটাগরি করছি সেটা ক্রিয়েট করছি, ইনসার্ট করছে। রিড যেটা সিলেক্ট করছি আমরা। ইউ আপডেট করছি, এই যে কাইন্ড অফ, রাইট, এটাকে আমরা আপডেট করছি। আর ডিলিট, ডি যেটা ডিলিট প্রেস করলে আমার রেকর্ডটা ডেটাবেস থেকে চলে যাবে পার্মানেন্টলি, সেটাই কিন্তু ডিলিট। আবার লাইক কখনো কখনো আমরা দেখে থাকি যে দেখেন আমি স্যামসাং মোবাইলকে ডিলিট করে দিচ্ছি, সে কিন্তু পার্মানেন্টলি রেকর্ড রিমুভ করে ফেলেছে ডেটাবেস থেকে, আমরা যে কুইরি লিখেছি। বাট এখনকার দিনে কোনো রেকর্ড পার্মানেন্টলি ডিলিট করা হয় না। আপনি ফেসবুকে কিছু একটা লিখলেন, ধাম করে আবার ডিলিটও করে দিলেন, লিখে পোস্ট করা পর্যন্তই, ওটা আর ব্যাক করার কোনো সুযোগ নেই, রাইট? ওইটা কিন্তু চলে গেছে ডেটাবেসে এবং ওইটা কখনোই ডিলিট হবে না। ওইটা ওই যদি ডিলিট করতে হয়, যারা অ্যাডমিনে বসে থাকে তারাই শুধু পার্মানেন্টলি রেকর্ডগুলোকে ডিলিট করতে পারবে। কারণ কি, ওই যে আমাদের সরকার কখনো কখনো বলে না যে এরকম পোস্ট ছিল তারপরে ডিলিট হয়ে গেছে, হ্যাঁ, প্রুফ দেখানোর জন্য ওদের কাছ থেকে কিন্তু তাদেরকে নিতে হয়। হ্যাঁ, সরকার ওই ফেসবুকের সঙ্গে যোগাযোগ করে, দেন ওরা ওখান থেকে সেই ইনফরমেশন গুলো যাচাই বাছাই করে পাঠায়। সো মানে পারতপক্ষে তারা কিন্তু কোনো রেকর্ড ডিলিট
করে না। সে ধরনের ডিলিট গুলো অর্থ হচ্ছে সে ডেটাবেসে এরকম যেমন আমরা পাবলিশ আনপাবলিশ করাচ্ছি এরকম একটি স্ট্যাটাস ফিল্ড ভ্যালু দিয়ে রেখে দেয়। ডিলিশন স্ট্যাটাস যদি 0 হয় তার মানে কি সে এখনো ডিলিটেড না, আর 1 হলে সে ডিলিটেড। সো আমরা যখন তুলে নিয়ে আসবো ডিলিটেড ডাটাগুলোকে তুলে নিয়ে আসবো না। অনেক সময় আপনারা দেখেন না থ্র্যাশ, থ্র্যাশ ক্লিক করলে থ্র্যাশে অনেক রেকর্ড ডেটা দেখা যায়, দ্যাট মিন্স এটা ডিলিটেড। আপনি এক সময় না এক সময় এটা ডিলিট করেছেন বাট আপনি আবার রিস্টোর করতে চাচ্ছেন। ট্র্যাশ কিন্তু আপনারা পান। আপনি পাবলিক HTML বেসিক্যালি আমি সার্ভারের কথা না বলে আমি বলি যে আপনারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করেন, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যে রিসাইকেল বিনটা ওইটাই, যে আপনি রিসাইকেল বিনে দিয়ে দিচ্ছেন, রিস্টোরও করতে পারেন আবার পার্মানেন্টলি রেকর্ড রিমুভও করতে পারেন। ওকে, আরেকটা বিষয় একটু বলবো যে আপনারা এই অপারেটিং সিস্টেমের উইন্ডোজ ভার্সন থেকে বের হয়ে আসেন। যদি পার্সোনাল মেশিন ডেফিনেটলি সবারই আছে এখন এবং ভালো মানেরই আছে আই হোপ, রাইট? সো ওখানে লিনাক্স ইউজ করেন, লিনাক্সে কাজ করেন। লিনাক্স উবুন্টু ভেরি ইজি, কঠিন কোনো জিনিস না, ভিজুয়ালাইজেশন চলে আসে খুব ভালো এবং অলমোস্ট সবই সাপোর্ট করে এখন। সকল অ্যাপ্লিকেশনই ওখানে আগে যেমন প্রবলেম ছিল, ওয়ার্ডে প্রবলেম ছিল, ওখানে স্কাইপি প্রবলেম ছিল, মানে everything is running very good. So প্রবলেম হয় এবং এনভায়রনমেন্টালও অনেক প্রবলেম হয়। সো লাইক আমরা এখন ওইটাকে আস্তে আস্তে করে কনভার্ট করে ফেলছি সব ইয়েগুলোতে। কিছু জিনিস আছে যে লাইক আমরা উইন্ডোতে যদি কোনো রেকর্ড করি সেটা কিন্তু আবার লিনাক্সে সাউন্ড দেয় না, রান করে না কোনো কেসে, কিছু এনভায়রনমেন্টাল ইস্যুতে। আবার লিনাক্সে যাই করবেন সেগুলো সব কিন্তু সব প্ল্যাটফর্মে সাপোর্ট করে, ম্যাক, উইন্ডোজ, লিনাক্স সব কিছুতে। লিনাক্সে কেস সেনসিটিভ, তো এটা ইউজ করেন, ফ্যামিলিয়ার হন, এটাতে কাজে আসবে যখন আপনি জব মার্কেটে যাবেন। বিশেষ করে বড় কোম্পানিগুলো ওরা কিন্তু লিনাক্স ছাড়া কোনো অপারেটিং সিস্টেম শেখানো না। বুঝতে পেরেছেন? তো সফটওয়্যার কোম্পানিতে অপারেটিং সিস্টেমটা গুরুত্বপূর্ণ। তো এই যে এখানকার যে অ্যাকশন ওরিয়েন্টেড এটাকে ম্যানেজ বলা হয়। ম্যানেজটা অ্যাকচুয়ালি ক্রুড সিস্টেমটাকেই বলে থাকি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই এন্টার ব্লক সাইট, যদি আপনি ক্রুডটা জানেন এর সাথে দুইটা জিনিস আপনাকে জানতে হবে যদি ব্লক সাইট বানাতে চান। এক হচ্ছে অথেন্টিকেশনটা আর দুই হচ্ছে ফাইল বা ইমেজ আপলোডের কাজটা। এছাড়া আর কিচ্ছু দরকার নেই। এবং আপনি যদি এই কাজটুকুই জানেন সেক্ষেত্রে আপনি নিউজ পেপারেরও 80-90% করে ফেলতে পারবেন। একটা নিউজ পোর্টালের কোনো ধরনের প্রবলেম আমার সামনে আসবে না একটা নিউজ পেপার ডেভেলপ করতে গিয়ে। তো অ্যাকশনগুলো বলেছে অ্যাড ব্লগের ক্ষেত্রে যেটা হয়েছে যে গতদিন আমরা ওই সিমিলার টাস্কটাই এক্সিকিউট করতে যাচ্ছিলাম। একটু খেয়াল করেন সিমিলার টাস্কে যে কাজগুলো আমরা করতে যাচ্ছিলাম, যে ওখানে যেমন ক্যাটাগরি সেভ করেছি, এখানে ব্লগ টাইটেল, ক্যাটাগরি নেম, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, ঠিক আছে। ফাইল আপলোডের কাজটা আমরা করি নাই, বাট স্ট্যাটাস অলমোস্ট সেম, এবং এটা আমরা সেভও করেছিলাম। হোমওয়ার্ক দিয়েছিলাম যে ক্যাটাগরির মতো আমি যখন ম্যানেজ ব্লগ বলবো তখন এই জায়গায় আমার ব্লগের ডাটাগুলো এসে ডিসপ্লে করবে, আর ওই ডাটাগুলোকেই বেসিক্যালি আমরা ফ্রন্ট এন্ডে এই জায়গাগুলোতে দেখাবো, রাইট? এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ব্লগের টাইটেল থাকবে, একটা শর্ট ডেসক্রিপশন থাকবে, একটা ইমেজ, অথবা ইমেজটা উপরে থাকবে, আমরা শর্ট ডেসক্রিপশনটাকে নিচে দিয়ে দিব। দেন এই মোড়ে ক্লিক করলে কি ডিটেলে চলে যাবে। এই ছিল আমাদের টার্গেট, যেটা বেসিক্যালি আজকে হবে, ডোন্ট ওয়ারি। বাট ওই বিষয়গুলো আমি একটু টেনে নিয়ে আসবো আর কি, মানে ব্যাকলগস যে কাজগুলো আমরা দেখেছি বা শিখেছি সেগুলোকে একটু রিভিউ দেওয়ার দরকার আছে।
ওকে, রাউটিং এর বিষয়গুলো তো আমাদের সামনে আছে। জাস্ট আ মিনিট, হ্যাঁ 2 মিনিট। আচ্ছা, এখন এই জায়গাটা ফার্স্টে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলটাতে যাই। অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে বিশেষ করে হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে অ্যাড ক্যাটাগরি ফর্মটা কিভাবে আসলো, এটা অ্যালাইসের মাধ্যমে একটা পেজ লোড করে দেওয়া মাস্টারের মধ্যে আই হোপ সবার জানা আছে। সেভ করার কাজটা একটু রিভিউয়ের দরকার আছে, সেটার ক্ষেত্রে আমি বলবো, কারণ আমরা তো ফর্মের কাজগুলো সেরেছিলাম এবং আমরা HTML ভেন্ডরটা ইনস্টল করেও ওইটা কিন্তু দেখেওছি। এখানে যারা আছে সবাই HTML ভেন্ডরের কাজ জানে। সো অ্যাড ক্যাটাগরি ব্লেডে আমরা যখন একটা ফর্ম এনেছিলাম, ডেটাবেস টেবিল যদি থাকে, ফর্মের ক্ষেত্রে আমরা যে কাজটা করেছিলাম, ফর্মের ক্ষেত্রে এরকম ফর্ম ওপেন করতে হয়, ঠিক আছে, ইউআরএল দিতে হয়, সেভ ক্যাটাগরি আমি বলি আমার ফাংশনের নাম, এটা কি আমার অ্যালাইসের নাম, রাইট, মেথডটা আমার কি ছিল, পোস্ট। সো এরপরে যেটা হয়েছে, রাউটস থেকে আমরা ওয়েব রাউটস এর মাধ্যমে পোস্ট একটা মেথড নিয়েছি। কোথায় গেল, এই যে সেভ আন্ডারস্কোর ক্যাটাগরি, এটা সুপার অ্যাডমিন কন্ট্রোলারে সেভ আন্ডারস্কোর ক্যাটাগরি ফাংশনে আমরা যাচ্ছি। তো আমরা এপিপি এসটিডিপি তে গিয়ে কন্ট্রোলারের মধ্যে সুপার অ্যাডমিন কন্ট্রোলারে যে ফাংশনটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে সেভ ক্যাটাগরি। এটা একটা ফাংশন, এটা কন্ট্রোলার ফাংশন। তো আমরা ভিউ থেকে ডাটা নিয়ে ডেটাবেসে দিব। সো যেহেতু এটা অবজেক্ট ওরিয়েন্টেড, রাইট, ফর্মের ডাটা কন্ট্রোলারে একটা নির্দিষ্ট ফাংশন এটা রিসিভ করবে এবং এই রিসিভ ডাটাটাকে মডেলে পাঠিয়ে মডেল ডেটাবেসে সেভ করবে। এটা এমভিসি ডিজাইন প্যাটার্নের শর্ত। বাট ল্যারাভেল 5.4 এ যদিও ল্যারাভেল এমভিসি বলছে, বাট এমটা উজ্জ আছে। তারা 5.1 পর্যন্ত 2 পর্যন্ত এম নিয়েছিল, বাট এখন তারা ওটাকে বাদ দিয়েই কাজ করছে। সো ডেটাবেস ওরিয়েন্টেড এবং ডাটা অর্গানাইজেশনের সকল কাজ কোথায় হচ্ছে, কন্ট্রোলারে। সো ফর্মেট ডাটাটা আমরা কন্ট্রোল মানে ফ্রেমওয়ার্কের রুলস অনুযায়ী এখানে ধরছি এবং এখানেই কোয়েরি চালিয়ে ডেটাবেসে সেভ করে দিচ্ছি। ডাটা তোলার ক্ষেত্রেও তাই, এখানে থেকে ডাটা তুলে আমি ভিউ এর মধ্যে বাইন্ড করে দিচ্ছি, রাইট। সো সকল কন্ডিশনাল কাজগুলো বা লজিক্যাল কাজগুলো কোথায় হচ্ছে, কন্ট্রোলার ক্লাসে। কন্ট্রোলার ক্লাস কাকে এক্সটেন্ড করে থাকে, সরাসরি কন্ট্রোলার মাদার যে কন্ট্রোলারটা থাকে তাকে এক্সটেন্ড করে থাকে। সো রিকোয়েস্ট নামে একটা ক্লাস আছে যেটা ল্যারাভেলের নিজস্ব ইনবিল্ড। তার একটা অবজেক্ট বানিয়ে নিয়ে আমরা একটা অ্যারে তৈরি করছি, ডাটা অ্যারে, এবং এই অ্যারে গুলো এমন ভাবে তৈরি করা হচ্ছে, অ্যারের ইনডেক্স গুলো ডেটাবেসের যে ফিল্ড সেই ফিল্ডের সাথে একেবারেই ম্যাচ করে দেওয়া হচ্ছে, যাতে আমি সরাসরি অ্যারেটা পাস করে দিলে কোয়েরিতে কোনো এরর না আসে। যেটা হয়ে থাকবে যে এই ফিল্ড গুলো, অ্যারের যে ইনডেক্স গুলো, এটা ডেটাবেসের ফিল্ডের সাথে ম্যাচ করে ইনসার্ট করবে। ইনসার্ট কোয়েরিটা কি, ইনসার্ট ইনটু ফিল্ডের নাম দেন ভ্যালুস বলে ভ্যালুগুলো। বাট এখানে ইন্টারেস্টিং কেস একটা হয়েছে, একটু খেয়াল করেন। আমরা যখন ইনসার্ট করেছি, এটা হচ্ছে কোয়েরি। নরমালি আমি যে কোয়েরিটা বললাম তার সাথে এর কোনো মিল নেই, রাইট। আমি বলেছি এসকিউএল কমান্ড ইনসার্ট ইনটু, আপনারা যেটা স্কুল কলেজে শিখেছেন, ইনসার্ট ইনটু টেবিল নেম দেন ফিল্ড নেম ভ্যালুস বলে ভ্যালু। এই লাইনটা কি, এটাকে বলা হয় কোয়েরি বিল্ডার, রাইট। এটা হচ্ছে ল্যারাভেলের নিজস্ব কোয়েরি সিনট্যাক্স। তারা ইনসার্টের জন্য ফাংশন তৈরি করে রেখেছে। তা বলা হচ্ছে তুমি একটা অ্যারে পাস করো, রুলস কি, অ্যারের ইনডেক্স গুলো ডেটাবেসের ফিল্ড হবে আর ভ্যালু গুলো ভ্যালু হিসেবে আমি ইনসার্ট করে দিব। তোমার অধিক বেশি কোড লেখার কোনো দরকার নেই। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে অ্যাক্টিভ রেকর্ডস, নরমালি আমি যে মাইস্কুয়েল এর কথা বললাম, এই মাইস্কুয়েলটা ইউনিভার্সাল না, রাইট। মাইস্কুয়েলটা যদি আমি লিখি, এটা মাইস্কুয়েল ডেটাবেস সার্ভারের জন্য স্পেসিফিক হয়ে যাবে। বাট ল্যারাভেল প্রজেক্ট তো বা পিএসপি প্রজেক্ট আমি মাইস্কুয়েল এ চালাতে পারি, এমএস এসকিউএল এ চালাতে পারি, পোস্টগ্রিতে চালাতে পারি, মঙ্গোতে চালাতে পারি, মারিয়াতে চালাতে পারি, আমি ওরাকলেও চালাতে পারি। বাট তখন কি আমার কোড সিনট্যাক্স আবার চেঞ্জ করব ডেটাবেসে? এখন আমি মাইস্কুয়েল দিয়ে শুরু করলাম, আমার ক্লায়েন্ট লাক্স ছাড়িয়ে গেল, আমার মাইস্কুয়েলে এই নর্মাল যে মাইস্কুয়েলটা এটা আমার টানতে পারছে না, আমাকে মারিয়াতে যেতে হবে অথবা আমাকে মঙ্গোতে যেতে হবে, তখন কি আমার কোয়েরি আবার চেঞ্জ করব? নো।
জাস্ট ড্রাইভার চেঞ্জ করে ডেটাবেসকে চেঞ্জ করে ফেলবো, রাইট? এই যে কোয়েরিটা, এটাকে বলা হয় অ্যাক্টিভ রেকর্ডস কোয়েরি, এবং যা সকল ডেটাবেস সার্ভারকে সাপোর্ট করবে। এই জন্য বলা হয় ডেটাবেস ইন্ডিপেন্ডেন্ট কোডিং। সো আপনারা এখান থেকে পিছু পা হবেন না। বেসিক্যালি ল্যারাভেল এটা করতেই দেয় না, আপনি মাইস্কুয়েল সরাসরি লিখতে পারবেন না। সিআই ফ্যাসিলিটি গুলো আছে যে আপনি স্কিপ করতে পারেন, যে তা ফোর্স করে আপনি এসকিউএল চালিয়ে দিতে পারেন, বাট ল্যারাভেলে সেটা সম্ভব না। বুঝা যাচ্ছে? সো এই অ্যারেটা গোছানো হয়েছে উপর থেকে, ফর্ম থেকে ডাটা নিয়ে নেওয়া হয়েছে, আর টাইমটা আমি বানিয়ে দিয়েছি, রাইট? এই বানিয়ে দেওয়া ডাটাটা ইনসার্ট করে টেবিলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারপরে একটা মেসেজ পুট করা হয়েছে, এটা সেশন ক্লাসের একটা ফাংশন পুট, এখানে মেসেজ ইন্ডেক্সের মধ্যে একটা মেসেজ দিয়েছি, দেন রিডিরেক্ট করে অ্যাড ক্যাটাগরি ওই ফর্মে চলে গেলাম, সেন্ড ডাটা সেভ হয়ে আমাকে একটা মেসেজ দিচ্ছে। বোঝা যাচ্ছে? সো জটিল না, মানে অনেক বেশি যে জটিল, ফার্স্ট টাইমের জন্য এটা ইটস ওকে যে একটু ধাক্কা লাগবে, হ্যাঁ? এটা নরমাল প্রসেস তো না, নরমাল র কোয়েরি তো না যে আমি সহজে বুঝতে পারবো, বাট এই স্ট্রাকচারটা বুঝতে পারলে সকল কাজ কিন্তু এই একই প্যাটার্নেই, রাইট? সো আপনি একটু ওই পাশে যান, মাঝখানে বসেন, হ্যাঁ, আর রুস্তম এখানে আসেন, হ্যাঁ, আপনারা দুজন একটু পাশে যান, দুজনকে একটু দেখাতে থাকে, হ্যাঁ? আমি 10 to 15 মিনিটসে আসি, আমার এই বাচ্চাকে একটা জায়গায় রেখে আসতে। আমি এসে এডিট ডিলেটটা দেখিয়ে ব্লগের ইমেজটা আপলোড করা শেখাচ্ছি। দেখেন পরের স্টেপটা কি ছিল, সিলেক্ট। তাহলে আমরা একটু দেখি যে ওখান থেকে তো আমার ডেটা সেভ হয়েছে, আচ্ছা ওখান থেকে আমাদের ডেটা সেভ হয়েছে, আর এই এখান থেকে রাইট অ্যাড ক্যাটাগরিতে মেসেজিংটা এই যে সেকশনে বলা হলো না, এটা একটু আমরা দেখিয়ে দেই যে এখান থেকে একটা মেসেজ সেট করা হয়েছে। সেকশন বিষয়টা হচ্ছে এরকম যে সেশনে ডাটা রাখার অর্থ হচ্ছে ব্রাউজারের মেমোরিতে ডাটা রাখা। সেশন দুই রকমের হয়, সেশনের মেমোরি দুই রকমের, সেশন বললে ভুল হবে, ব্রাউজারের মেমোরি দুই রকমের হয়। ব্রাউজারে একটা হচ্ছে টেম্পোরারি মেমোরি আর একটা হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশটা বেসিক্যালি ক্লিয়ার করলে চলে যায়, আর ব্রাউজার কেটে দিলে যে মেমোরিটা ডেস্ট্রয় হয় সেটাকে বলা হয় সেশন মেমোরি বা প্রাইমারি মেমোরি। সেশন বা প্রাইমারি, তার মানে সেশনে ডাটা রাখার অর্থ হচ্ছে এরকম খুব টেম্পোরারি লোকেশনে ডাটা রাখা, যে ব্রাউজার ক্রস করার সাথে সাথে সেটা ক্র্যাশ হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। আর যদি সেকেন্ডারি বা ক্যাশে ডাটা রাখতে চায় তাহলে ওই ব্রাউজার সেটা মনে রাখে। অনেক সাইট আছে না রিমেম্বার মি, স্টে লগ ইন যেটা বলে, বাট এখন কিন্তু ব্রাউজার নিজে নিজেই সেটাকে স্টে লগ ইন বলে, ঠিক আছে? স্টে লগ ইন বলে, এটা ব্রাউজারের মেমোরিতে নিয়ে নেয়। কুকির ইউজ, যেটা কুকি যে টার্মটা আমি ইউজ করলাম, এটা একটা গ্লোবাল অ্যারে, রাইট? $_cookie, এটা গ্লোবাল অ্যারে, এবং যদি ওই কুকির মাধ্যমে আমরা ডেটাবেসে ডাটা মানে সেশনে ডাটা রাখতে চাই, এটা অ্যাকচুয়ালি টেম্পোরারি মেমোরিতে না গিয়ে চলে যাবে কোথায়, ক্যাশ মেমোরিতে, সেকেন্ডারিতে। আর সেশন $_session যেটা, ওখানে ডাটা রাখলে ডাটা যায় কোথায়, ব্রাউজারের টেম্পোরারি লোকেশনে। আর ব্রাউজারে ডাটা যাওয়ার অর্থ কি, ব্রাউজারেই তো আমার সকল পেজ লোড হয়, যেহেতু আমার ব্রাউজারেই সকল পেজ লোড হচ্ছে, তো আমি যে কোনো পেজেই থাকি না কেন, আমি ফ্রন্ট এন্ডে থাকি, আমি ব্যাক এন্ডে থাকি, আমি সেভে থাকি, আমি ভিউয়ে থাকি, যে কোনো জায়গা থেকেই কি আমি আমার ডাটাটা টান দিতে পারবো না, কারণ আমি তো ব্রাউজারে আছি। সো ব্রাউজারের মেমোরিতে ডাটা রাখা এবং রিড করা অত্যন্ত প্রচলিত একটা টেকনিক ডাটা ট্রান্সফার করার ক্ষেত্রে, মানে বিশেষ করে মেসেজ ট্রান্সফার করার ক্ষেত্রে। আমি বুঝাতে পেরেছি? বিশেষ করে মেসেজ ট্রান্সফার করার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মেসেজিং আমরা আবার কখনো কখনো অথেন্টিকেশন, সামথিং লাইক আমরা যখন ওই যে আইডি দিয়েই তো আমরা অথেন্টিকেশনটা চেক করেছি, খেয়াল আছে? আমরা আইডি লিখেছিলাম অ্যাডমিনের আইডি সেশনে, তারপরে যদি ড্যাশবোর্ডে ঢুকে চেক করি এটা আছে কিনা, আর যদি লগইনে যাই তখন চেক করি এটা ডেস্ট্রয় হয়েছে কিনা, ও তার উপর বেস করেই তো আমরা লজিক দিয়েছি, সেটা বোঝা যাচ্ছে? তো সেশন খুবই গুরুত্বপূর্ণ পার্ট বা রোল প্লে করে, আর সেশন খুবই কেওড়া টাইপের একটা টপিক বলতে পারেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। সো টার্মটা একটু অন্যভাবেই বললাম, কারণ এই জায়গাটাতে অনেকেই আটকায় এবং এই জায়গাটাতে হজবজু করে ফেলে স্টুডেন্টরা, বিশেষ করে এই কারণে আপনাদের কথা মাথায় রেখে এই টার্মটা উল্লেখ করেছে।
আর এটা যদি র হয় তাহলে ওই টার্মটা অ্যাকচুয়ালি যুক্তিযুক্ত আর কি, যে কখন আপনি স্টার্ট করবেন, কখন আপনি স্টপ করবেন, কখন আপনি ডেস্ট্রয় মানে স্টপ তো না, আপনি ডেস্ট্রয় করবেন, এই কাজগুলো ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে না পারলে প্রজেক্টে অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখায়। তো ওই সময়টায় বিগিনারদের জন্য অনেক টাফ হয়ে যায় বিষয়টা ম্যানেজ করা। এই সকল প্রবলেম গুলো সলভ করে দিয়েছে কি ফ্রেমওয়ার্ক। তুমি বলেন সিআই আর ল্যারাভেল আর সিম্ফনি, যে কোনো ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে এই জায়গাটা অত্যন্ত ইজিলি উপস্থাপন করা হয়েছে। প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে এরকম লাইব্রেরিজ রয়েছে, সেশনের লাইব্রেরি। আপনি সেশন স্টার্ট বা ডেস্ট্রয় এটা তার মতো করে তারা ম্যানেজ করবে, আপনি শুধু তার ফাংশনালিটি ইউজ করে ভ্যালু রাখবেন, ভ্যালু ইউজ করবেন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ফাংশন আছে, পুট আর গেট। পুট করবেন তার মানে আপনি রাখবেন, গেট করবেন আপনি নেবেন। আপনি পুট করে নাল ঢুকে দিতে পারেন, ফ্ল্যাশ দিয়ে আপনি ভিজুয়ালাইজ করে দিতে পারেন, তারপরে নাল করে দিতে পারেন। সিম্পল, রাইট? বিষয়টাকে অনেক ইজি করে দিয়েছে। সো এখানেও তাই আমরা পুট করে একটা ইন্ডেক্সে ভ্যালুটা রেখে দিয়েছি, আর যখন অ্যাডে যাওয়া হচ্ছে অ্যাড ক্যাটাগরিতে উপরের দিকে ওটা সেশন থেকে নিয়ে আবার পুট করে মেসেজের ভেতরে ব্ল্যাঙ্ক ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যেটা বোঝা যেতে গেল সেভের কথাবার্তা। আর পাবলিশ আনপাবলিশের যে ইস্যুটা রয়েছে, পাবলিশ আনপাবলিশের ক্ষেত্রে যেখানে দুইটা অ্যাকশন কাজ করছে, একটা হচ্ছে পাবলিশ করার ক্ষেত্রে, একটা আনপাবলিশ করার ক্ষেত্রে। সো আমরা যখন ম্যানেজের যে পেজটা আছে, ম্যানেজের পেজটাতে যদি যাই, কই গেল আমাদের রিসোর্স, কোথায়? ভিউ, অ্যাডমিন পেজ, ম্যানেজ ক্যাটাগরি না? ম্যানেজ ক্যাটাগরিতে দেখেন আমরা কন্ডিশনাল করেছি, এই বিষয়গুলো হয়তো আপনারা বুঝতে পারবেন। যে অল ক্যাটাগরি ডেটাবেস থেকে তুলে আনা, এখানে অ্যাকচুয়ালি সিলেকশনের কথাটা আগে বলে নেই যে কিভাবে এটা সিলেক্ট করা হলো। সিলেক্ট করার ক্ষেত্রে আমরা অ্যালাইজটাকে একটু এখান থেকে যদি দেখি, অ্যালাইজটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ম্যানেজ হাইপেন ক্যাটাগরি। সো শুরুতে আমাকে যেতে হবে কোথায়? ব্রাউজারে। সো ওয়েব ব্রাউজারে এই যে ম্যানেজ ক্যাটাগরি ফাংশনের নাম কি? ম্যানেজ আন্ডারস্কোর ক্যাটাগরি। সো এই ম্যানেজ ক্যাটাগরিটা আছে সুপার অ্যাডমিনে। সুপার অ্যাডমিন থেকে আমি যখন ম্যানেজ ক্যাটাগরিতে যাচ্ছি, আমি এই যে কুইরি চালালাম, এটাও কিন্তু অ্যাক্টিভ রেকর্ডস কুইরি বিল্ডার কুইরি। যে টেবিলের নাম বললাম ডিবি ক্লাসের টেবিল ফাংশন। ডিবিটা কি? ক্লাস, টেবিলটা ফাংশন। এই ডিবি ক্লাসটা দেখেন উপরে ইউজ করা আছে, সেশন ইউজ করা আছে, রিডিরেক্ট ইউজ করা আছে, রিকোয়েস্ট ইউজ করা আছে। যে ক্লাসগুলো ভেতর থেকে ইউজ হচ্ছে সবগুলো কিন্তু আমাকে ইউজ করে রাখতে হবে স্কোপে। তো এখানে আমি যখন ম্যানেজ ক্যাটাগরি বললাম, এই যে কুইরি সিনট্যাক্সটা হচ্ছে সিলেক্ট স্টার সবগুলো কলাম আর গেট সবগুলো ফিল্ড। আমি যদি কন্ডিশনাল করি তখন হোয়ার দিতে হয়, এরকমও আমরা করেছি। সো এই ডাটাটাকে, অল ক্যাটাগরিটাকে আমরা ম্যানেজ ক্যাটাগরি একটা ব্লেড বানানো হয়েছে, একটু খেয়াল করেন। এই ম্যানেজ ক্যাটাগরি ব্লেডের মধ্যে উইথ করা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নতুন, রাইট? সবার জন্য, হ্যাঁ এটা নতুন ছিল ওই দিনের জন্য, আজকে যারা তাদের জন্য কিন্তু নতুন। যে অল ক্যাটাগরি এর ভিতরে ডেটা অ্যারে, 2D অ্যারে না, ডেটাবেসের যেহেতু সব ফিল্ড আছে। আর এই অল ক্যাটাগরি নামে আমি ম্যানেজ ক্যাটাগরি পেজের ভেতরে পাঠাচ্ছি। ম্যানেজ ক্যাটাগরি পেজটা ম্যানেজ ক্যাটাগরি ভেরিয়েবলের মধ্যে রাখা হচ্ছে, আর এই ম্যানেজ ক্যাটাগরি ভেরিয়েবলটা অ্যাডমিনের মেইন কন্টেন্টের নাম দিয়ে মাস্টারের সাথে বাইন্ড করে দেওয়া হচ্ছে। তার মানে এখানে কিন্তু কয়টা কাজ হচ্ছে? প্রথমে আমার একটা মাস্টার পেজ আছে, রাইট? মাস্টার পেজের ভেতরে এটা হচ্ছে আমার একটা ভিউ ব্লেড পেজ, আর ভিউ ব্লেড পেজের ভেতরে এই ডাটাগুলো কোথা থেকে এসেছে? ডেটাবেস থেকে। মানে তিনটা জিনিস, প্রথমে মাস্টার পেজ, তার ভেতরে ঢুকছে কি একটা ব্লেড পেজ, আর ব্লেড পেজের ভেতরে এক্সিকিউটেবল যে ডাটাটা সেটা আসছে কোথা থেকে? ডেটাবেস থেকে। সো ওই ডেটাবেসের ডাটাটা কোথা থেকে নিচ্ছি? ডেটাবেস থেকে, এখান থেকে আমি তুললাম। দেন ওই ডেটাবেসের ডাটাটাকে উইথ করলাম কার সাথে? চাইল্ড পেজের সাথে। তারপর চাইল্ড পেজটা মাস্টার পেজের সাথে বাইন্ড করে দিলাম। তাহলে পেছন দিক থেকে আমি বললাম সামনের দিক থেকে, আর আমি কাজ করলাম কোন দিক থেকে? পেছন দিক থেকে। যে প্রথমে আমি ডেটাবেসের ডাটা তুললাম, ডেটাবেসের ডাটাটা চাইল্ড পেজের সাথে অ্যাড করলাম, চাইল্ড পেজটা মাস্টার পেজের ভেতরে বসিয়ে দিলাম। অলওয়েজ টেকনিকটা এরকমই হবে, ঠিক আছে? নাই তারপরে এই ডাটাগুলোকে কিভাবে প্রিন্ট হচ্ছে? ফরেস্ট লুপ চালিয়ে, রাইট? প্রথমে আইডি, তারপরে নেম। পাবলিকেশন স্ট্যাটাস 1 হলে পাবলিশ দেখাবে, পাবলিকেশন স্ট্যাটাস 0 হলে আনপাবলিশ দেখাবে, পাবলিকেশন স্ট্যাটাস 1 হলে এটা থামস ডাউন দেখাবে, লজিক্যালি করেছি আর কি। আদারওয়াইজ থামস আপ দেখাবে, তারপরে এডিটেড লিংক দেখাবে আর ডিলিটেড লিংক দেখাবে। এগুলো আমরা জাস্ট লজিক চালিয়ে চালিয়ে আইডি ধরে বসিয়েছিলাম লাস্ট ডেতে।
ঠিক তাই। এখন আমি যদি এটা তো ছিল আনপাবলিশ, তার মানে থামস আপ কি এটা পাবলিশড আইকন। সো পাবলিশড আইকনের বেলায় একটু যদি আমরা দেখি, এই যে পাবলিশ ক্যাটাগরি আইডি ধরে আমি পাবলিশ ক্যাটাগরি বলতে আমি ওয়েব ব্রাউজারে যাচ্ছি, এই যে পাবলিশ ক্যাটাগরি, এই যে আইডি পাস করার নিয়ম, এটাও আপনাদের জন্য নতুন, দ্যাটস ওয়াই এটা রিপিট করা হচ্ছে। সো কোনো একটা ফাংশনে প্যারামিটার পাস করতে হলে অ্যালাইস এর পাশে যখন আমরা আইডিটা দিয়ে দেই, দেখেন অ্যালাইস এর পাশে পাবলিশ ক্যাটাগরি পাশে আমি ক্যাটাগরি ডেটাবেসের আইডিটা যখন পুট করলাম, ওইটা রাউটস গিয়ে ধরতে হবে ব্র্যাকেট আইডি দিয়ে, কার্লি ব্র্যাকেট আইডি দিয়ে, আর যখন ফাংশন কল করব তখন কিন্তু ওই আইডিটা দেওয়ার দরকার নেই, রাইট? আর যখন হ্যাঁ ফাংশনে যখন যাব তখন ওইটা আবার প্যারামিটার থেকে রিসিভ করে নিব। তারপরে এখানে কোরি লিখছি, দেখেন ডাটার মধ্যে পাবলিকেশন স্ট্যাটাস কি করছি 0, আর টেবিলের নাম কি ক্যাটাগরি, কন্ডিশনটা কি এই ক্যাটাগরি আইডি, আর আপডেট ডাটা মানে কি এর আগে এটা ছিল কত 1 ছিল, আমি কি করে দিলাম 0 করে দিলাম, পাবলিশ আছে আনপাবলিশ করে দিলাম। পরেরটার ক্ষেত্রে আনপাবলিশ যদি থাকে, পাবলিশে যদি প্রেস করি শুধু 1 দিয়ে আপডেট করা হচ্ছে, নাথিং এলস, একই জিনিস। ডিলেটের ক্ষেত্রে যখন আমি আইডি নিয়ে আসি, টিবিএল ক্যাটাগরি হোয়ার কন্ডিশন ধরে ডিলেট ফাংশন কল করে দেওয়া হচ্ছে, ওই রেকর্ডটা ডেটাবেস থেকে ডিলেট, আবার ম্যানেজ ক্যাটাগরিতে আমি রিডিরেক্ট করছি। বিষয়গুলো বোঝা যাচ্ছে, একদম সিমিলার। এবার এডিট ক্যাটাগরির বেলায় আমি যখন এডিট লিঙ্কটাতে প্রেস করব, এই এডিট ক্যাটাগরি ফাংশন ওই রাউটস থেকেই আসবো। এগুলো কিন্তু সবার জন্যই কিন্তু রাউটস আছে, হ্যাঁ আমি সরাসরি বলে যাচ্ছি। আইডি ধরে ডেটাবেস থেকে ক্যাটাগরি আইডি ধরে ক্যাটাগরির ইনফরমেশন ফার্স্ট মানে কি ওই রোটা শুধু নিয়ে যাচ্ছি, রোটা নিয়ে গিয়ে এডিট ক্যাটাগরি পেজের ভেতরে সেটাকে বাইন্ড করা হচ্ছে, আর এডিট ক্যাটাগরি পেজটা অ্যাডমিনের মাস্টারের মধ্যে আনা হচ্ছে। তার মানে এডিট ক্যাটাগরিটা কিন্তু দুইটা ধাপে হবে। আমি যখন এখানে প্রেস করব, এই বাংলাদেশ ক্রিকেট এই ক্যাটাগরিটা এডিট মোডে আসবে ফার্স্ট, তার মানে ওই এডিট ক্যাটাগরি ফাংশন এই কাজটুকু সম্পন্ন করলো। তারপরে যখন আমি আপডেট ফাংশনটা হিট করব, ওই সেভ করার মতো আপডেট যখন হিট করব তখন কোথায় আসবে, আপডেট ক্যাটাগরি ফাংশনে রিকোয়েস্ট থেকে সকল ডাটা নিয়ে। আর আরেকটা কাজ করা হয়েছে, সেটা কি এই ক্যাটাগরি আইডিটা ফর্মের বিহাইন্ডে হিডেনে রাখা হয়েছে আইডিটা, এই যে একটু খেয়াল করেন, এখানে যখন আমি আসলাম তখন তো অলরেডি তার আইডি জেনারেটেড ডেটাবেসে, আমি তো আইডি তো আপডেট করতে পারি না, আইডি দিয়ে আপডেট করার ব্যবস্থা করতে পারি। দ্যাটস ওয়াই যেটা করা হয়ে থাকে এডিট ক্যাটাগরিতে, এই ফর্মের বিহাইন্ডে দেখেন, ফর্মের বিহাইন্ডে হিডেনে আমরা ক্যাটাগরি আইডিটা রেখে দিয়েছি। হ্যালো হ্যালো, আচ্ছা এডিট করার ক্ষেত্রে একটু দেখে নিই। এডিট করার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে ক্যাটাগরি আইডিটা আমরা হিডেনে রেখেছিলাম, আর হিডেনে রাখার পর যখন পোস্ট করা হচ্ছে, ওই পোস্টের যে ডাটাটা ক্যাটাগরি নেম আর ডেসক্রিপশনটা ডাটার মধ্যে, আর ক্যাটাগরি আইডিটা ভেরিয়েবল আকারে নেওয়া হচ্ছে, ওইটাই কন্ডিশনে সেট করা হচ্ছে, ডাটাটাকে আপডেট করা হচ্ছে। এই ছিল লাস্ট এর পর্যন্ত ইস্যু। আমরা অ্যাড ব্লকটা করেছিলাম যেটা রেগুলার, রাইট, ফর্ম নিয়ে আসা, আর সেভ ব্লক, হ্যাঁ সেভ ব্লকটা হচ্ছে ডেটাবেসে সেভ করা উইদাউট ব্লক ইমেজ। বাট অ্যাড ব্লকের ক্ষেত্রে একটা ছোট্ট কাজ করার ছিল, সেটা হচ্ছে যে একটু খেয়াল করেন, একটু চেইন আছে, আমি যখন অ্যাড ব্লকে যাচ্ছি তখন কিন্তু আগেকার যখন আমি অ্যাড ক্যাটাগরি গিয়েছি সেখানে শুধু শুধু ফর্মই ছিল, ওখানে কিন্তু কোনো ডাটা নেওয়ার কোনো কিছু ছিল না। বাট এই ফর্মটা তে কিন্তু ডাটা হোল্ড করছে, এই ফর্মটা হচ্ছে এই যে ডাটাটা ল্যাপটপ, আন্তর্জাতিক অর্থনীতি, এই তিনটা ডেটা কিন্তু ডেটাবেস থেকে নিয়ে আসে। তো কারণটা কি, যে আমি যখন কোনো একটা ব্লক অ্যাড করতে যাব ডেটাবেসে, আমাকে কিন্তু বলতে হবে যে এই ব্লকটা কোন ক্যাটাগরির, আদারওয়াইজ আমি ক্যাটাগরি ওয়াইজ ব্লক দেখাতে পারবো পারবো না, ঠিক আছে, আমি কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ব্লক দেখাতেই পারবো না। আবার অনেক কিছু করা সম্ভব না যদি ক্যাটাগরি বা রিলেশন না থাকে, আমরা তো আর ডিএমবি বেস কনসেপ্টের দিকে আস্তে আস্তে ঢুকছি, তাই না? সো এটাও রিলেশনাল ডেটাবেসের একটা এক্সাম্পল, যে আমি যখন ক্যাটাগরি আইডিটা কোন টেবিল থেকে নিয়ে আসলাম, ক্যাটাগরি টেবিল থেকে নিয়ে আসলাম, এখন পুট করব কোথায়, ব্লক টেবিলে। সো ব্লক টেবিলটা যদি আমরা একটু দেখি, localhost php myadmin,
পাসওয়ার্ড রিসেট, টিবিএল অ্যাডমিন, টিবিএল ব্লক। এই যে স্ট্রাকচারটা যদি আমরা যাই, আইডি আছে, ক্যাটাগরি আইডি আছে, মানে ব্লগের আইডি তো হবেই, আবার এটা কিন্তু ক্যাটাগরি আইডি। ব্লগের আইডিটা কি অটো ইনক্রিমেন্ট, প্রাইমারি কি, এটা ইউনিক, বাট ক্যাটাগরি আইডিটা কি ফরেন কি। ক্যাটাগরি আইডিটা হচ্ছে ক্যাটাগরি টেবিলের প্রাইমারি কি। সো কোনো একটা টেবিলে প্রাইমারি কি যখন অন্য আরেকটা টেবিলে এসে বসে, তখন সেটাকে বলা হচ্ছে এই টেবিলের সাপেক্ষে ফরেন কি। ফরেন কি একাধিক হতে পারে, মানে কমন হতে পারে বা রিডান্ডেন্ট হতে পারে, কারণ একই ক্যাটাগরিতে 100 ব্লগও থাকতে পারে। মনে করেন আমার সাইটে ক্যাটাগরি আছে 5টা, ব্লগ আছে 300টা, তো অন এন অ্যাভারেজে 60টা করে ব্লগ থাকতে পারে। তার মানে আমার যদি 300টা রেকর্ড ব্লগ টেবিলে এন্ট্রি করা থাকে, 60টা রেকর্ডের একই আইডি থাকবে, তাই কিনা? কারণ ক্যাটাগরি আমার কয়টা, 1 2 3 4 5, মানে রিডান্ডেন্ট হতেই পারে, কিন্তু প্রাইমারি কখনো রিডান্ডেন্ট হয় না। বাট আবার এই আইডিটাই কিন্তু আবার ক্যাটাগরি টেবিলে কখনোই রিডান্ডেন্ট হবে না, কারণ ওখানে সেটা কি প্রাইমারি কি, সেটা বোঝা যাচ্ছে। আর এগুলো হচ্ছে কমন ফিল্ড, ব্লগ টাইটেল, অথর নেম। অথরের নেমটা আমরা সেশন থেকে, সেশনে কিন্তু অ্যাডমিনের নাম আছে, তো সেখান থেকে আমরা অথরের নামটা রাখছি। শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, ব্লগের ইমেজটা আমরা দেওয়া শিখবো। পাবলিকেশন স্ট্যাটাস, এটা তো স্ট্যাটাস ফিল্ড, পাবলিশ আনপাবলিশ। আর ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, এটা অ্যাকচুয়ালি আমরা জেনারেট করে দিতে পারি ক্রিয়েট করার সময়। ওই কাজটাই আমরা করেছি। দেখেন, যখন আমরা ফর্ম থেকে নিচ্ছি, ফর্ম থেকে ক্যাটাগরি আইডি, বাট ফর্ম থেকে ক্যাটাগরি আইডি আমরা কিভাবে পাবো? ওই যে আমি বলছিলাম অ্যাড ব্লগ, অ্যাড ব্লগে যখন আমরা সেভ ব্লগ আসবার আগে এখান থেকে কি করা হয়েছে, ক্যাটাগরি গুলোকে তুলে অ্যাড ব্লগের ভেতরে এই পাবলিশ ক্যাটাগরি গুলোকে পুশ করেছে। আরেকটা জিনিস একটু বলে নেই, যে এখানে কিন্তু একটা জিনিস আমরা হ্যান্ডেল করেছি, সেটা হচ্ছে সবগুলো ক্যাটাগরি আসে নাই, এখানে ওই ক্যাটাগরি গুলোই আসছে যে ক্যাটাগরি গুলো পাবলিশ, অন্য ক্যাটাগরি গুলো কিন্তু এখানে আসে নাই। এই কারণে কোয়েরিটা এরকম ছিল যে পাবলিকেশন স্ট্যাটাস 1, তো এটাকে বাইন্ড করা হয়েছে অ্যাড ব্লগে, আর অ্যাড ব্লগটাকে দেওয়া হয়েছে অ্যাডমিন মাস্টারে। সো অ্যাড ব্লগটাতে যদি আমরা যাই, অ্যাড ব্লগের ক্ষেত্রে আমরা ক্যাটাগরির আইডিটাকে, এই যে ক্যাটাগরি আইডিটাকে, পাবলিশ ক্যাটাগরিকে ভি ক্যাটাগরি ধরে ক্যাটাগরি আইডিটা নামটাকে আমরা ডিসপ্লে করিয়েছি দেখানোর জন্য ড্রপ ডাউনে, আর অপশনের ভ্যালুর মধ্যে পাঠিয়ে দিয়েছে কি আইডিটা। তার মানে এখানে যখন আমরা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করব আন্তর্জাতিক, অ্যাকচুয়ালি আন্তর্জাতিকের বিহাইন্ডে যদি থাকে 10 ক্যাটাগরি আইডি, ডেটাবেজে যাবে কি 10। ঠিক আছে, ওকে। সো ব্লগ সেভ করার ব্যাপারে এটা একটা ইস্যু ছিল। সো আমরা যখন সেভ করেছিলাম অ্যাড ব্লগ এবং সেভ ব্লগের রিকোয়েস্ট থেকে সবই নেওয়া হয়েছে, একটা জিনিস শুধু অথরের নামটা কোথা থেকে নেওয়া হয়েছে, সেকশন থেকে, আর শর্ট লং ডেসক্রিপশন দিয়ে সেভ করে এটা আবার মেসেজিংও করা হয়েছে। হ্যাঁ, বাট একটা জিনিস বলেছিলাম যে আমরা ব্লগের ইমেজটা নিতে শিখব। ওকে, আমরা ইমেজের কাজটা এখন একটু দেখার চেষ্টা করি বা করার চেষ্টা করি। তো প্রথমে দেখে আসি অ্যাড ব্লগে ইমেজ বা ফাইল আপলোড করার ক্ষেত্রে কোন কোন রুলস গুলো, বা যে কোনো জায়গায় আপনারা যখন ফাইল আপলোড করতে যাবেন কোন কোন রুলস গুলো ফলো করবেন। নামটা কি, ব্লগ ইমেজ, ইনপুটের টাইপটা কি, ফাইল। আচ্ছা, এটা কিন্তু একটা গ্লোবাল অ্যারেতে ডাটা নেবে। নরমালি আমরা যখন ফর্ম থেকে ডাটা পাস করি, আমরা মেনশন করে দেই যে কোন মেথডের মাধ্যমে ডাটা যাচ্ছে। অলওয়েজ মেনশন করছি পোস্ট, তার মানে পোস্ট মেথডের মাধ্যমে ডাটা যাচ্ছে। এখন পোস্ট ইউজ করি অথবা গেট ইউজ করি, পার্থক্য কোথায়? পোস্ট তো হিডেনে ডাটা পাঠায়, গেট ইউআরএল দিয়ে ডাটা পাঠায়, এবং ইউআরএল এর কিন্তু লিমিটেশন আছে। গেটের, দ্যাট মিন্স গেটের লিমিটেশন আছে, পোস্টে কোনো লিমিটেশন নেই। তো কার লিমিটেশন কত? বেসিক্যালি গুগল ক্রম,
সাফারি এবং ইভেন মোজিলা 100 কেবি করে এখন কারেন্ট যে ব্রাউজার করে 100 কেবি করে ডাটা ইউআরএল দিয়ে নিতে পারে 100 কিলোবাইট করে ডাটা নিতে পারে আর অপেরা নিতে পারে 200 কিলোবাইট বাট কিছু ইউজার এখনো আছে যারা আই ব্রাউজার ইউজ করে এবং আই লেটেস্ট ডাটা নিতে পারে মাত্র 2 কিলোবাইট ঠিক আছে 2048 বাইট বা 2048 ক্যারেক্টার কারণ 2-4-5 বছর আগেও সকল ব্রাউজারই এই রেঞ্জেই ডাটা নিত বাট অন্যান্য ব্রাউজার গুলো তার ক্যাপাসিটি বাড়ালো আই সেটা বাড়ায় নেয় সো যারা আইকে ইগনোর করে তারা হয়তো গেটের মাধ্যমে অনেক ডাটা পাস করতে পারে লাইক অ্যারাউন্ড 100 কিলোবাইট মিনিমাম রাইট কারণ বেঞ্চমার্ক যদি ধরা হয় 100 কিলোবাইটের বেশি করা যাবে না ম্যাক্সিমাম ইউজাররা ইউজ করে মজিলা ক্রম 80% এর অধিক সংখ্যায় এই দুটো ব্রাউজারই ইউজ হয় তার মানে যদি 100 কে ক্রস করা হয় তাহলে ইগনোর করা হবে শুধুই সাপোর্ট করবে কাকে অপেরাতে সো অপেরাতে 1-2% ইউজার রয়েছে এখন নরমালি আমরা যে পোস্টগুলো করি অনেকগুলো তো ফ্রি থাকে তাহলে এখন কি আমরা 100 থেকে বেশি দিতে পারবো না 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 ওটা গেটের কথা বলছি গেট তো এই যে লিমিটেশন গুলো গেটের বলছি পোস্টের কোনো লিমিটেশন নেই রাইট পোস্টের কোনো লিমিটেশন নেই পোস্ট হিডেন আছে আচ্ছা এবার আসি এই অ্যাট্রিবিউটটা নিয়ে যখন আমি ক্যাটাগরি সেভ করেছি তখন ইএনসি টাইপ ছিল না বাট যখন আমি ব্লক সেভ করতে যাচ্ছি তখন আমার ইএনসি টাইপ এসেছে মাল্টিপার্ট এন্ড ফর্ম ডাটা বলা হচ্ছে হোয়াই কারণ এখানে একটা অ্যারে রিটার্ন হবে না বা একটা অ্যারে পাস হবে না দুইটা অ্যারে পাস হবে একটা হচ্ছে ফাইলস আর একটা পোস্ট দ্যাটস ওয়াই এখানে মাল্টিপার্ট ফর্ম ডাটা বলা হচ্ছে আমি যদি ইএনসি টাইপ অ্যাট্রিবিউটটা না দেই তাহলে কিন্তু শুধু পোস্ট কাজ করবে এই ফাইলের ডাটাগুলো ইমেজের নামটা শুধু একটা ইনডেক্স হবে পোস্টে ব্লগ ইমেজ এবং সেখানে ইমেজের নামটা যাবে আর কোনো ইনফরমেশন যাবে না আর কোনো ইনফরমেশন না গেলে ইমেজকে আপলোড করা সম্ভব না রাইট ফাইলের ইনফরমেশন নিতে হলে প্রথমে ফাইল টাইপ দিয়ে ইএনসি টাইপে যেতে হবে দেন এখানে এসে যেটা হবে যে আমরা প্রথমে ইমেজটাকে বা ইমেজের ইনফরমেশনটাকে ধরে নেওয়ার চেষ্টা করব এটা একটা অ্যারে হবে বেসিক্যালি যে রিকোয়েস্ট ফাইল ব্লগ ইমেজ নরমালি আমরা রিকোয়েস্ট বলে ফিল্ডের নাম বললেই কি হয় ওই ফিল্ডের ডাটা চলে আসে এবার রিকোয়েস্ট বলে ফাইল নামে একটা ফাংশন আছে কারণ ইনপুটের টাইপ কি ছিল ফাইল এবং ফিল্ডের নাম ছিল কি ব্লগ ইমেজ তো সেখানকার ইনফরমেশন গুলো এখানে চলে আসবে তখন বেসিক্যালি এটা একটা অ্যারে হবে আমরা এই অ্যারেটাকে একটু দেখি ব্লগ আচ্ছা আমি একটু চেক করি অ্যাড ব্লগে ব্লগ ইমেজ এখানে এস আছে এসটা থাকছে না সো এই ইমেজটা প্রিন্টার exit ডলার ইমেজ সো যখন আমি একটা ব্লগ মনে করেন সেভ করতে যাব দিলাম আন্তর্জাতিক কিরকম হচ্ছে জানো আচ্ছা অনেক কিছু কপি হয়ে গেছে
ধরেন লং ডেসক্রিপশন দিয়ে সেভ করেছে, স্ট্যাটাসটা আমি পাবলিশ দিয়েছি, ইমেজ দিচ্ছি, রাইট? অ্যাড ব্লক বললে তো সেভ ব্লকে যাবে। এই ইমেজটার ইনফরমেশনটা আমি প্রিন্টার দিয়ে রেখেছি, খেয়াল করেছেন? এখানে এসে যে বিষয়গুলো দেখা যাচ্ছে যে অরিজিনাল নেম, ফাইলের অরিজিনাল নেম হচ্ছে thai.jpg, টাইপটা হচ্ছে ইমেজ জেপিজি, এটা হচ্ছে সাইজ, এটা বাইটে 83361, আর এটা এরর, তার মানে কোনো এরর নেই। টেম্পোরারি লোকেশন, এই লোকেশনে জ্যাম্পের টেম্প ফোল্ডারের মধ্যে এই নামে রয়েছে এবং টেম্পোরারি ফাইল নেমটা এটা, তার মানে ফাইল যখন আপলোড করবে টেম্প লোকেশন থেকে সে আপলোড করবে, বোঝা যাচ্ছে? সো এই অ্যারেটা যখন ভ্যালু আসবে দ্যাট মিন্স দেন আমি ইফে ঢুকবো। একটু খেয়াল করেন এই অ্যারেটাতে কখন ভ্যালু আসবে, যখন ব্লগ ইমেজে ইমেজ দেয়া হবে, আর যদি ইমেজ না দেয়া হয় তখন এই অ্যারের ভেতরে কোনো ভ্যালু আসবে না, ব্ল্যাঙ্ক থাকবে। তো যদি কোনো ইমেজ না দেই আগে সেই কাজটা করে ফেলি, এলস এর মধ্যে আমি সরাসরি ডেটাবেজে ডাটা ইনসার্ট করে দেব, ইমেজ নেই, বাকি ডাটাগুলো কোথায় আছে? এই যে ডাটার মধ্যে ইনফরমেশন গুলো দিয়ে দেওয়া হয়েছে এবং এটা আমি সেভ করে সেভ ব্লগ ইনফরমেশন মেসেজে রেখে অ্যাড ব্লগে চলে যাচ্ছে। বাট যদি ইমেজ থাকে তখন কি করব? যদি ইমেজ থাকে, ইমেজের নামটা ইউনিক হতে হয়। আমি যে ফাইলটা আপলোড করছি ফাইলটা কিন্তু ডেটাবেসে রাখবো না, রিপিট করছি, ফাইলটা কিন্তু আমরা ডেটাবেসে রাখবো না, ফাইলটা থাকবে কোথায়? ফোল্ডারে, আর ওই পাথটা থাকবে ডেটাবেসে, এটাই নিয়ম। হ্যাঁ, কারণ ইমেজ অনেক বড় বড় সাইজের হয়, ডেটাবেস আননেসেসারিলি ভারী করে কোনো লাভ নেই। যে আপনার যখন একটা ইমেজ 3 MB যদি বলে, এটা রেগুলার কেস, এখন মোবাইল দিয়ে ছবি তুললেই 3 MB হয়ে যায়, 3 MB 4 MB 5 MB হয়। তো যদি 3 MB এর একটা ডাটা বলেন, লাইক 5-6টা ফিল্ডের প্রায় 10,000 রেকর্ড দিয়ে হয়তো 3 MB হবে টেক্সট রেকর্ড, যদি ছোট ছোট হয়, ভার্কাল লেন্থ হয়, তাহলে ওই ডাটা হতে কিন্তু অনেক ভ্যালু লাগবে। 3 MB means 3000 kilobyte, right? 3000 kilobyte means 30,000 bytes, right? তার মানে 30,000 characters যে জায়গা নেবে একটা ইমেজ, সে জায়গা নেবে, বোঝা যাচ্ছে? সো এই যে ক্যারেক্টার্স গুলোর কথা বলছি, যে 30,000 ক্যারেক্টার্স গুলো রয়েছে, তার ইকুইভ্যালেন্ট ভ্যালু ডেটাবেসে না স্টোর করে আমরা একটা ফোল্ডারে নিব, এই জন্য এটাকে আপলোড বলা হয়ে থাকে। সো আপলোড করার সময় আপনার নাম আমার নাম সেম হতে পারে, আমি ওই নামেই ফাইল দিলাম। লোগো আপলোড করছি লোগো নামে, হাজারো লোক একই নামে ফাইল আপলোড করতে পারে, সো সেম নামে ফাইল রাখলে তো কমপ্লিট হয়ে যাবে। সেই কারণে যেটা করা হয়, ফাইলের নামটা পরিবর্তন করে রাখা হয়। তো শুরুতেই যেটা করা হয়েছে str random, এটা PHP এর বিল্ট ইন ফাংশন। 20 যখন দিচ্ছি 20 ক্যারেক্টারের একটা নাম জেনারেট হয়ে এখানে চলে আসে, রাইট? ইমেজ আন্ডারস্কোর নেম ভেরিয়েবল। তারপর ইমেজের অবজেক্ট ধরে একটু খেয়াল করেন, গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন, এটা ল্যারাভেলের একটা বিল্ট ইন ফাংশন, ল্যারাভেলের ফাইল আপলোড ক্লাসের একটা বিল্ট ইন ফাংশন। সো গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন ফাংশনটা কি রিটার্ন করে? আমি যে ফাইলটা আপলোড করতে যাচ্ছি তার এক্সটেনশনটা, লাইক .jpg .png এগুলো আপলোড করে দেয়। এবং কোন কোন ইমেজে আমরা দেখে থাকি যে এক্সটেনশন ক্যাপিটাল লেটারে, ক্যাপসে, অল ক্যাপসে, অল স্মলে মিক্সড আপ থাকে, কারণ আমরা তো উইন্ডোজ ম্যাক্সিমাম ইউজ করি, সো এলোমেলো করে থাকে। সো এটাকে str lower PHP built-in ফাংশনের মাধ্যমে লোয়ার কেস করে এক্সটেনশন ভেরিয়েবলে দিয়ে দেওয়া হয়েছে। এই দুই লাইন তো বোঝা গেছে, বুঝেন না? ওকে, নাইস। তারপর ইমেজের নামের সাথে কনক্যাট করা হচ্ছে কাকে? এক্সটেনশনকে। এই যে একটা র্যান্ডম নাম দেয়া হলো না, তার সাথে এক্সটেনশনটা দিয়ে ইমেজের ফুল নেমটা বানানো হলো। হ্যাঁ, যাই, ওটা এক্সটেনশন হয়ে গেল। এটা কিন্তু জাস্ট ডামি বানাচ্ছি, একটু খেয়াল করেন, ফাইলটা কিন্তু অন্য কোথাও, ফাইলটা আপলোড হবে একটা ছোট্ট ফাংশনের মাধ্যমে, বাট আমি নাম ধাম কি দিব, কোথায় রাখবো, এটা আমি আগে ঠিক করে নিব, তারপরে একটা ছোট্ট ফাংশন দিয়ে আমি আপলোড করে দেব ওই নামে।
তো ফুল নেম হলো আপলোড পাথ ব্লগ ইমেজ স্ল্যাশ মিনস এটা বেসিক্যালি মানে কোনো ফাইল আপলোড হলে পাবলিকের মধ্যেই নেওয়া হয় মেইনলি, রাইট? সো আমরা ব্লগ ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ঠিক আছে? আমাদের প্রজেক্টটা কোথায় আছে? যে পাবলিক ফোল্ডার আছে না, পাবলিক ফোল্ডারের মধ্যে একটা সাব ফোল্ডার ক্রিয়েট করি, ব্লগ ইমেজ নামে, ঠিক আছে? আপলোড পাথ এটা সরাসরি ব্লগ ইমেজ, যেটা সাব ফোল্ডার আছে পাবলিকের মধ্যে। দেন ইমেজের ইউআরএল, এখনো কিন্তু ফাইলটা আপলোড হয় না। ইমেজের ইউআরএল এটা আমি ডেটাবেসে নিব, সবকিছু বানিয়ে নিচ্ছে। ইমেজ ইউআরএল কোনটা হবে? আপলোডের পাথ উইথ ফাইলের নাম। সো আপলোড পাথ কনক্যাট উইথ ইমেজ ফুল নেম, দুটাকে কনক্যাট। তার মানে এর ভিতরে কি আছে? যদি ইমেজের নাম হয় abc.jpg, পাথটা কে বলতে পারে? সাইফ। ইমেজের নাম abc.jpg, ঠিক আছে? তাহলে পাথটা কি হবে? ব্লগ ইমেজ স্ল্যাশ abc.jpg, যে কনক্যাট হবে। এবার একটু খেয়াল করেন, মূল ফাংশনটা হচ্ছে মুভ। এই ইমেজের অবজেক্ট ধরে যখন আমি মুভ ফাংশন কল করছি, দুইটা প্যারামিটার দিতে হয়, যে আপলোডের পাথ, এই যে পাথটা দেওয়া হলো, আর ইমেজের ফুল নেম। এই নামটা দিয়ে এই পাথে কোন ইমেজটাকে সে লোড করবে, ওই টেম্পোরারি লোকেশনে যে নামটা আছে। টেম্পোরারি লোকেশনে কি নামে আছে সেটা তো এর ব্রেনের মধ্যে আছেই, সো আমার তো আলাদা করে দিয়ে দেওয়ার কোনো দরকার নেই। বিষয়টা বুঝতে পেরেছেন? সো এই মুভ ফাংশনের মাধ্যমেই ট্যাম্প থেকে সে তুলে ডাটাটা কোথায় রেখে দেবে? ব্লগ ইমেজ। ক্লিয়ার? যদি সে আপলোড করতে পারে সে সাকসেস বলবে, আপলোড করতে না পারলে সে ব্ল্যাঙ্ক পাঠাবে। বোঝা যাচ্ছে? আপলোড করতে পারলে সে সাকসেস দেখাবে, দ্যাট মিন্স ট্রু পাঠাবে, আর আদারওয়াইজ সে এরর পাঠাবে। মুভ হচ্ছে ইমেজ ক্লাসের বিল্ট ইন ফাংশন। মুভ ফাংশনটা কি করবে? আমি মুভকে বলে দিচ্ছি যে তুমি এই পাথে দিবা এই ফাইল নামে, এই ফাইল নামে। এই ফাইলটাকে না, কিন্তু ফাইলটা কোথায় আছে? ট্যাম্প লোকেশনে আছে না? কারণ আমি যখন এটাকে প্রিন্টার করেছিলাম, একটু খেয়াল করেন, এই যে ট্যাম্প লোকেশনে ফাইলটা আছে। লোকেশনটা কোনটা? এই যে ই ল্যারাভেল টেম্প এই নামে আছে। সো এটা তো আমার ইমেজ ক্লাস তো জানেই। মুভ ফাংশনটা কি করবে? ওই জায়গা থেকে আপলোড লোকেশনে এই নামে, আমার নাম যাই থাক, ওই abc.jpg কে সে 20 র্যান্ডম ক্যারেক্টারস এর কোন একটা নাম দিয়ে ফাইলটাকে আপলোড করবে। যদি পারে সাকসেস দেখাবে, আদারওয়াইজ সে এরর দেখাবে। আর যদি সাকসেস হয়, ওই যে ইমেজের ইউআরএলটা করেছিলাম না, মনে আছে? ইমেজের পাথ বা ইমেজ ইউআরএল, এটা কোথায় রাখা হচ্ছে? ডাটা ব্লগ ইমেজে রেখে ইনসার্ট করে দেওয়া হচ্ছে মেসেজটা। ওকে, সো এবার যদি আমরা এই ব্লকটা তুলে নিই, এক্সিট ব্লক, না পিডিএফ অফ হলে এটা কনফিগ করবে, এটা ভ্যালিডেশন ভেরিফিকেশন এখানে দেয়া নেই। যেহেতু ইমেজের কথাই বলা হচ্ছে, একটু খেয়াল করেন। এক্সটেনশন চেকিং দিতে হবে, আদারওয়াইজ সব ফাইল এখানে আপলোড হয়ে যাবে। আপনি এটা দিয়ে সকল ধরনের ফাইলই আপলোড করতে পারেন, রাইট? সকল ধরনের ফাইলই আপলোড করতে পারেন, বাট আপনি ওই এক্সটেনশনটা চেক করে দেবেন যে এই এক্সটেনশন যদি হয় অ্যালাউড, আদারওয়াইজ অ্যালাউড না। সাইজ আপনি যদি চেক করতে চান, আপনার হাতে সাইজ আছে, সাইজ ধরে কন্ডিশন দিতে হবে। এটা বোঝা যাচ্ছে? আমি লোড দেই, কন্টিনিউ করি, এই যে সেভ ব্লগ ইনফরমেশন সাকসেসফুলি। যদি ডেটাবেসে যান, ডেটাবেসে গেলে দেখেন কি আসে। ডেটাবেসে রেকর্ডটা এন্ট্রি হয়েছে, আনফরচুনেটলি ব্লগ ইমেজটা নাল দেখাচ্ছে। আচ্ছা, এটা না, আমরা তো সবার শেষে দিলাম থাইল্যান্ডের বিচার, তাই না? কালকে দুটো ব্লগ দিয়েছিলাম, কোনো ইমেজ ছিল না, আজকে ইমেজ আছে, খেয়াল করেছেন?
এই যে ব্লগ ইমেজ আর হিজিবিজি ক্যারেক্টারের যে পিপিটা 20 ক্যারেক্টার, এটা তো পাথ। আমরা ফোল্ডারে গিয়ে দেখি আসলে ইমেজটা উঠলো কিনা। পাবলিক করতে হবে, ব্লগ ইমেজটা নেই, পাথটা তো নেই। উপরে ব্লগ ইমেজ ওইটা জেনারেট হয়ে গেছে, এটা পাবলিক না ফ্রন্টে হবে। হ্যাঁ, হ্যালো হ্যালো, ওকে। তাহলে যেটা হচ্ছে যে ফোল্ডারটা অটো ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, আমরা পাবলিকের মধ্যে যে ফোল্ডারটা এটাকে বাদ দিয়ে রাখি। সো ব্লগ ইমেজের ভেতরে আমাদের ব্লগ ইমেজটা কিন্তু পাচ্ছি। নাও আমার ডেটাবেসের ডাটাও কিন্তু সেম। কন্ডিশন হচ্ছে এরকম যে আপনি যদি এক্সটেনশন চেক করতে চান, আপনি যদি সাইজ চেক করতে চান, সব করবেন কোথায়? এখানে। লজিক্যালি সব চেক করে দেন আপলোডের কাজটা সম্পূর্ণ করবেন। ইমেজের সাইজটা কোথায় পাবেন? ওই যে অ্যারেটা প্রিন্ট করেছিলাম না, মনে আছে? কিছুক্ষণ আগে ওর ভেতরে সাইজ আছে। এই যে গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন যেমন আছে, সাইজ নেয়ারও ফাংশন রয়েছে। এটা কোথায়? আপলোড ফাইল। এই পাথটা আমি বলে দিচ্ছি, ভেন্ডর সিম্ফনি এইচটিটিপি। আমি কন্ট্রোল ধরে ফাংশনের উপরে প্রেস করেছি। এটা পারফেক্টলি যদি প্রজেক্ট নেওয়া থাকে এটা কাজ করবে। হ্যাঁ, আবার কার্সরটা এভাবে ধরলেও একটু খেয়াল করেন, এই পাথ দেখিয়ে দেয়। যদি কাজ না করে তখন এই পাথে আপনি চলে যাবেন। ঠিক আছে? সো এখানে গিয়ে দেখেন ফাংশনটা আপনারা পাচ্ছেন। আমি যদি এখানে সার্চ দেই সাইজ ফাংশনটা তারা কি করেছে, গেট ক্লায়েন্ট সাইজ, এই ফাংশনটা কল করলেই আমার সাইজটা বাইটে চলে আসবে আমার হাতে। তাকে আপনি কিলোবাইট করে চেক করবেন অথবা বাইট করে চেক করবেন। যে আমি ধরেন 2 MB পর্যন্ত সাপোর্ট করব, তাহলে 2 MB কিলোবাইট কত, মানে বাইট কত, সেটা আপনি দিয়ে দেবেন 20,000, তাই না? যে 20,000 বাইট আমি সাপোর্ট করছি, বাইটে দিতে হবে। কারণ চেকিংটা অলওয়েজ কোথায় হচ্ছে, সে যেহেতু নিচ্ছে এখান থেকে বাইটে আমাকে দিচ্ছে, আমাকে বাইটে চেকিংটা দিতে হবে। কিন্তু ফাইলটাকে বাইটে কনভার্ট করে ফেলছে সাইজটাকে। আচ্ছা, সো তারপরে এররটা রিটার্ন করবেন আপনি। এখানে একটা অ্যারেতে ভ্যালু রাখবেন, ভ্যালু রেখে আপনি রিটার্ন করে ওই পেজে কোথায় চলে যাবেন? অ্যাড ব্লগে চলে যাবেন, যদি আপনার ক্রাইটেরিয়া ম্যাচ না করে। বোঝা যাচ্ছে? আদারওয়াইজ আমি সেভ মেসেজটা দিয়ে দিই। ক্লিয়ার? সেই ছিল সেভ ইমেজের কাজ। ছোট্ট টাস্ক, সকল ধরনের ফাইল। সাকসেস না হলে এখানে সে আটকে যাবে, কোথাও যাবে না, সাদা পেজ দেখাবে। ওইটাই করা আছে, যদি সাকসেসফুল না হয় সে আটকে যাবে। সো দেখেন, আমরা যদি কোনো বড় ইমেজ দিলাম, হ্যাঁ, যে কোনো ক্লায়েন্ট দেখে পার্সেন্টেজ বা কি ওটা ইমেজ পার্সেন্টেজ, মূলত আমি পার্সেন্টেজ ইমেজ দিব না, তখন এরর মেসেজ কি করব আমরা দেখো। কি ইমেজ? যেমন এটা পার্সেন্টেজ এর একটা ইমেজ দিব, আপনি ভ্যালিডেশনে বলবেন যদি সাইজ বেশি হয় তাহলে আপনি মেসেজটা ওরকম সাইজ, হ্যাঁ, আপনাকে লিখতে হবে ভ্যালিডেশন। এই জন্যই আমি বললাম যে ভ্যালিডেশনটা কোথায় দিতে হবে, এই জায়গায়। কারণ আমি তো সাইজ আমাকে বসাতে হবে, যে লাইক আমি 5 MB এর বেশি সাইজ নিব না, তখন আমি স্টেটমেন্ট দিয়ে আগে চেক করবো যে এই ফাইলের সাইজ কত। যদি লেস দেন 5 MB হয় দেন মুভ হবে, আদারওয়াইজ আপনি এক্সেপশন দিয়ে তাকে পাঠিয়ে দেবেন। এখানে পিএসপি কোডিং এ যেতে হবে আপনি। আমি একটা পিডিএফ ফাইল দিয়েছি, হিট করছি, দেখেন কি নট নাল বলা হচ্ছে। হ্যাঁ, বিশেষ করে সকল ফিল্ডের ডেটাই না। সেভ করতে গিয়ে এরর হয়েছে, কারণ আমি কোনো এক্সটেনশন চেকিং এ যাই নাই।
এক্সটেনশন চেকিং এ গেলে সেটা ভিন্ন কথা ছিল। ইভেন আমি ইমেজ ফাইলটাও দেখেন, আমি যদি আমার তো কোনো ছোট ইমেজ নেই, ছোট ভিডিও নেই, কি করি? না, এটা ছোট আছে। এই যে বাইট আননোন, হ্যাঁ ওই যে আমার পিএসপি থামিয়ে দিয়েছে। এটা পিএসপি 2 MB আছে না, পিএসপি আয়নায় সে থামিয়ে দিয়েছে। বাট সেখানেও যদি অ্যালাউ করা থাকতো এটাও নিয়ে নিত। বুঝতে পেরেছেন? এখানে একটা ল্যাপটপ ছিল, ওই ল্যাপটপটা একটু খুলেন তো। নাও এখন আমাদের অ্যাডমিন প্যানেলেও আমরা তোলার কাজটা করতে পারবো, আমরা ফ্রন্ট এন্ড প্যানেলেও তোলার কাজটা করতে পারবো। পাবলিশ, আনপাবলিশ, এডিট, ডিলেটের কাজটাও আমাদের হাতে কিন্তু চলে আসবে। তো আমি একটা কাজ করি, যেহেতু আমরা একটা ব্লগ সেভ করেছি, এটা ফ্রন্ট এন্ডে একবার একটু ডিসপ্লে করার ব্যবস্থা করি, যাতে আমাদের ভিজুয়ালাইজ অবস্থাটা দাঁড়িয়ে যায় প্রজেক্টের। ফ্রন্ট এন্ড ভিজুয়ালাইজেশনটা আমরা দেখতে পারি। শুধুমাত্র ক্যাটাগরি এসেছে, আমাদের ব্লগ গুলো আসলে ভালো হবে। হ্যাঁ, তো এখানে এই জায়গাটাতে আমরা এই কাজটা করবো, পোস্ট অফ দ্য ডে। পুরোটাই কিন্তু একটা পজিশনের মধ্যে আছে, তাই না? এই পুরো শেডটা। তো আমরা কিভাবে এটাকে নিয়ে আসবো আমাদের ফ্রন্ট এন্ডে, তাই না? পেজের ভেতরে এটা একটা অ্যাকচুয়ালি একটা ইনার পেজ। হোম কন্টেন্ট, আমাদের কি ব্লগ ডিটেলটা করা ছিল? হ্যাঁ, ব্লগ ডিটেলটা এরকম ছিল না? এই যে, হ্যাঁ, ব্লগ ডিটেলটা করা ছিল। সো ব্লগ ডিটেলটার আগে আমরা আমাদের যে হোম কন্টেন্ট আছে, একটু খেয়াল করেন, এই হোম কন্টেন্টের ভেতরেই আমাদের কোড লিখতে হবে। এই যে পোস্ট অফ দ্য ডে, দেন তারিখটা দেওয়া, তারপরে অ্যাডমিন লিখা, তারপরে হচ্ছে পোস্টের ইনফরমেশনটা দেওয়া, দেন মোর লিঙ্ক। তো বেসিক্যালি আমি আপাতত লুপিং এ যাচ্ছি এই পোর্শনটুকুকে। ফর ইচ এর আগে তো এখান থেকে আমরা ডাটাটা রিড করব, তাই না? এটা একটু অন্যরকম আছে, যে আমরা আপাতত এই হেডারটাকে এভাবেই রাখছি, ঠিক আছে? নিচেরটাকে লুপিং করি, পরে আমরা এই জায়গাটাকে যদি আমরা ম্যানেজ করতে পারি বেটার হচ্ছে। টাইটেল, তো এই যে আমাদের এটা টাইটেল, হ্যাঁ, এই ডিজাইনটা একটু ডিফারেন্ট। টাইটেলটার পাশেই এই ইনফরমেশনটা যদি দিয়ে দেয়া যায়, তাই না, তাহলে অনেকখানি ইয়ে কেটে যাবে বা ঠিক হবে। বা টাইটেল, এই তো আমাদের টাইটেল, এই টাইটেলের পাশেই এটাকে ক্লাস গ্রিড হেড, এই যে কন্টেন্ট গ্রিড হেড আকারে দেওয়া আছে। অথবা আমরা এই পুরোটাকেও কিন্তু লুপিং এ নিতে পারি, বাট এই যে জায়গাটা পোস্ট অফ দ্য ডে, হ্যাঁ, লুপিং করতে হবে, বাট অলওয়েজ কিন্তু এই পোস্ট অফ দ্য ডে রিপিট হবে না। হ্যাঁ, এই জন্য আমি ওটাকে বাদ দিতে চাচ্ছি। যদি আমরা এই অংশটুকু নিতে চাই, অবভিয়াসলি আমরা নিতে পারি। টাইটেলের নিচে আমি এটাকে পুট করছি এবং পোস্ট অফ দ্য ডে এই অংশটাকে আপাতত বন্ধ করে রাখছি, রাইট? এই ডিজাইন থেকে। সো অল পাবলিশড ব্লগ কিভাবে নিব? ডিবি স্কোপ টেবিল, রাইট? টেবিলের নাম কি? tbl_blog,
কন্ট্রোলারে দিয়ে করলে যেটা হবে সেটা হচ্ছে যে এটা যেহেতু ইনার পেজ, এটা আপনারা কন্ট্রোলার দিয়ে করতে পারেন বেটার। হ্যাঁ, ইনার পেজ না হয়ে যদি ধরেন ফিক্স কোনো পেজ হতো লাইক ক্যাটাগরি, ওখানে কিন্তু প্রবলেম হতো, পেজের মধ্যেই করতে হতো। এটা বেটার হচ্ছে কোথায় নেওয়া, কন্ট্রোলারে। কোন কন্ট্রোলারটা আমাদের জন্য কাজ করছে? স্ল্যাশ ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন, যে হোম কন্টেন্টটাকে, শুধু হোম কন্টেন্টটাকে লোড করছে। সো এখান থেকে আমরা ফার্স্টে যেটা করি, কি করব, হোয়ার না, হোয়ার কি হবে, পাবলিকেশন স্ট্যাটাস কমা দিয়ে 1, ওই একই কথা। হ্যাঁ, স্ট্যাটাস বানানটা এরকমই হওয়া উচিত, এস দিয়ে হওয়া উচিত। গেট, ওকে। ক্যাটাগরির নামটা নেওয়ার জন্য আমাদের এই টেমপ্লেটে কি ক্যাটাগরি নেম আছে? নেই। ক্যাটাগরি নেমটা আসবে হচ্ছে যখন পাবলিশ ইয়েতে ডিটেলে যাব তখন জয়েন করাতে। দেখেন শর্ট মোডে নেই, এখানেও তো দেখতে পাচ্ছি না, বাট আমরা এখানে পুট করে দিব। হ্যাঁ, কোন ক্যাটাগরির আমরা টেমপ্লেটে নিজে থেকে পুট করে দিব, ক্যাটাগরির নামটাও দেখা। তো ক্যাটাগরির ওপর প্রেস করলেও ব্লক চলে আসবে, এটাও করব আমরা। তো এর জন্য কি করা হতো, এই অ্যারেটাকে এখন কার সাথে বাইন্ড করব, হোম কন্টেন্টের সাথে। হোম কন্টেন্টের ভেতরে উইথ করে দিব, অল পাবলিশ ব্লগ। ঠিক আছে, অল পাবলিশ ব্লগ। সো হোম কন্টেন্টে যায়, ব্লেড কোড লিখছে, as $v blog, value of blog, এখানে হচ্ছে ব্লগের টাইটেলটা, ব্লগ টাইটেল। না, মোরে না, শুরুতেই আসে। ভি ব্লগ ক্রিয়েটেড ডেট, না ওইটার নাম কি ছিল বলেন তো? ক্রিয়েটেড অ্যাট, কখন ক্রিয়েট হলো, পোস্টেড বাই, না সেশন থেকে নিয়ে তো ডেটাবেজেই রাখা আছে, অথর নেম, ডেটাবেজে আছে অথর নেম। এই যে যখন কোয়েরি করা হলো, আমরা তো ডেটাবেস থেকেই ডাটা রিড করছি, কি কি নিচ্ছি দেখেন তো, স্টার নিয়েছি। সো আমার হাতে ব্লগ আইডি, ক্যাটাগরি আইডি, ব্লগ টাইটেল, অথর নেম আছে না, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, ব্লগের ইমেজ, পাবলিকেশন স্ট্যাটাস, ক্রিয়েটেড অ্যাড, যদিও ক্রিয়েটেড অ্যাড এর ভিতরে কোনো কিছু আসেনি। হ্যাঁ, তেমন ওখানে নাল দেখাবে, আমাদের দিয়ে দিতে হবে, প্যাটার্নটা ভুল হয়েছে। তো এই জায়গাটায় কি হবে, শর্ট ডেসক্রিপশন। ক্রিয়েটেড অ্যাডটাতে বেসিক্যালি যেটা করে দেওয়া উচিত সেটা হচ্ছে যে টাইম স্ট্যাম্প। হ্যাঁ, টাইম স্ট্যাম্প হলে ওটা অটোমেটিক ইনসার্ট হয়ে যাবে, বাট টাইম স্ট্যাম্প দিলে একটু গন্ডগোল আছে। টাইম স্ট্যাম্প দিলে গন্ডগোলটা হচ্ছে যে সার্ভারের টাইম নিয়ে নেবে। বাট আপনি যদি এক্স্যাক্টলি আপনি কান্ট্রি টাইমটা দিতে চান, তাহলে আপনাকে টাইমটা মেক করে দিতে হবে, টাইম জোন নিতে হবে,
টাইম জোনটাকে ডিফল্টে সেট করতে হবে না। হ্যাঁ, আপনি এশিয়া ঢাকা দিয়ে টাইম জোন সেট করলেন, দেন আপনি কি করে দিলেন, তখন ডেটা ইনসার্ট করে দিলে ওই ডেট ওই টাইমটা আপনাকে পুট করবে। টাইম জোন সেট করার জন্য ফাংশন গেট ডিফল্ট টাইম জোন নামে একটা ফাংশন আছে। এখানে ডাবল কোটেশন ইউজ করতে হবে। 4টা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, শর্ট ডেসক্রিপশন ঠিক আছে, স্পেলিং ব্লগ শর্ট ডেসক্রিপশন। আর এটা হচ্ছে ইমেজ। ইমেজটা তো এরকম আসবে না, আসবে এই অ্যাসেট এর মধ্যে আমাকে কি দিতে হবে, ভি ব্লগ ব্লগ ইমেজ। অ্যাসেট মানে কি, পাবলিক নাম, সরি অ্যাসেট তো আমার লাগবে, রুট লাগবে না, অ্যাড্রেসটা তো লাগবে, লোকাল হোস্ট প্রজেক্ট নেম তো লাগবে, আদারওয়াইজ রাউটিং এ পাওয়া যাবে না। ঠিক আছে, অ্যাসেট হচ্ছে আমাকে কি করে, প্রথমে লোকাল হোস্ট বেস ইউআরএল বসাবে, মানে প্রজেক্ট নেম বসাবে, ভি ব্লগ দিয়ে ব্লগের ইমেজ অল্ট। এখন আমরা এই ইমেজটাকে সাইজ করে দিতে পারি না, লাইক উইথ 500 আর হাইট হচ্ছে 300। লেটস চেক যে আমরা তো ফরেস্টটাকে সম্ভবত এন্ড করি না, এই যে ডিভটা এন্ড ফরেস্ট, কি হয়েছে, সিনট্যাক্স এরর হয়েছে, কোথায় যেন ব্র্যাকেট বেশি পড়েছে, কোথায় আছে, এই যে এখানে 4টা, আর কোথাও আছে, দুইটা। হ্যালো, দেখেন এবার তো ব্র্যাকেটের গন্ডগোলটা যাওয়ার কথা, তাই না? হ্যাঁ, এই যে কমা দিয়ে ডেট আসে নাই, তাই না? তার মানে ডেট আসলে এখানে ডেটটা বসবে, পোস্টেড বাই এমডি শফিউল আলম আসছে। এটা এরকম করা হয় যে এই অথরের যদি কোনো ব্লগ হয়, ক্লিক করলে তো এই অথরের সব ব্লগে চলে যাবে, অনেক কিছুই আপনি ব্লগ সাইডে করতে পারেন, সব ত্রুটি। হ্যাঁ, আচ্ছা, এইটুকু আসলো, তার কোনো ইমেজ নাই। হ্যাঁ হ্যাঁ, ছবিটা তো আমরা এডিট করে তুলে দিব। হ্যাঁ, এখানেও কি কোনো ইমেজ নাই, এই যে পুরো দেশের সমর্থন ছাড়া কাশ্মীর সংকট, রাইট, আমরা খুব ভাইটাল নিউজ দিয়েছি, থাইল্যান্ডের বিচার, এই যে এখানে ইমেজ আছে। তো আমরা যখন ওই ব্লগ ইমেজটা দিলাম, আমাদের ডাটাবেসে তো ব্লগ ইমেজ আর টোটা দেওয়া আছে, ব্লগ ইমেজ স্ল্যাশ হবে দিওয়া, এই জন্য আমাদের অ্যাসেটটা না হলেও সে ব্লগই নিয়ে দিয়ে যাবে, ওখান থেকে চলে আসতে পারবো না। একই ব্যাপার। হ্যাঁ ঠিকই আছে, আপনি অ্যাসেট না দিলেও পাবে, কোনো ইস্যু নেই, বাট অ্যাসেট দেওয়ার পেছনে কারণ বলছি। দেখেন এই যে ইমেজের এখানে অ্যাসেট দেওয়ার কারণে এই জায়গায় কি বসে গেছে, প্রজেক্টের নামটা। যখন কোনো ইমেজ থাকবে না, ফর এক্সাম্পল, ওটা যদি হিট করে তাহলে ওই পেজেই থেকে যাবে, এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে যখন রাউটিং হবে, লাইক আমি যখন ইউআরএল হিট করে আসি, কারণ ভিন্ন একটা সাইট থেকে আসলো, অথবা ওই পেজ আবার রিটার্ন করতে আসলাম, সামনে বেস ইউআরএল না থাকলে ইমেজটা ডিসপ্লে হবে না। মানে বেস ইউআরএল যদি না থাকে, এসটিএক্সেস যদি গ্যাপ পড়ে যায়, তখন ওই ইমেজগুলো আর পাত দেখা যায় না। সো আমি যদি শুধুমাত্র এইটুকু দিতাম যে ব্লগ ইমেজ স্ল্যাশ ইমেজ নেম, ডিসপ্লে করতো, হোম পেজ তো এটা ডিসপ্লে করতো, বাট অন্য কোথাও কিন্তু এটা ডিসপ্লে করবে না যদি সামনে প্রজেক্ট ইউআরএল না থাকে। এটা অ্যাকচুয়ালি ডোমেন নেম। অ্যাসেট কি সেট করে, প্রথমে ডোমেন নেম সেট করে, বুঝতে পেরেছেন? এই কারণেই অ্যাসেটটা দেওয়া হয়েছে। হ্যাঁ, লোকাল হোস্ট এটা বসেছে, বাট যখন আমি আমার ডোমেনে তুলে দেবো এটা তখন ওই ডোমেনের অ্যাড্রেস বসে যাবে। অ্যাসেট না দিলে কি সব জায়গায়, মানে আমি লোকালেও অ্যাসেট দিয়ে করব, লাইভেও অ্যাসেটই থাকবে, রাইট? সো এটা একটু একটু করে ব্লগের মুডে চলে আসবে যখন আপনারা কাজ করবেন। বা
এখন আমি যদি বলি যে আমি ইমেজ যদি না থাকে তাহলে দেখাবো না, তাহলে আমি কন্ডিশন দিয়ে বন্ধ করে দিব, তখন ইমেজ ছাড়াও দিতে পারবো, ইমেজ সহ দিতে পারবো। আমাদের ওখানে তো ইমেজ রিকোয়ার্ড না, সেভ করার সময় ইমেজ রিকোয়ার্ড না, কারণ যে কোনো ইমেজ ম্যান্ডেটরি না তো একটা নিউজের জন্য। তো সেই ক্ষেত্রে যখন ডিসপ্লে হবে তখন আমি এখানে একটা লজিক বসিয়ে দিতে পারি, যদি ইমেজটা ব্ল্যাঙ্ক হয় তাহলে ডিবি দেখাবে না। দেখেন এরকম, যেহেতু কোশ্চেন রেজ হয়েছে এই ধরনের বিষয়গুলো সলভ করে নেওয়া ভালো। log image not equal null, এটা বুঝতে পেরেছেন? যদি নাল হয় ভিতরে যাবে, আদারওয়াইজ ভেতরেই যাবে না, ভেতরে না গেলে ইমেজ আসবে না। হ্যাঁ, নট নাল হলে আসবে। এখন দেখেন এখানে আমাদের ওই বক্স জায়গাগুলো সরে গেছে, এখানে ইমেজ আছে বলে ইমেজ ডিসপ্লে করছে, ঠিক আছে? সো আপনি কন্ডিশনাল করতেই পারেন, যে কোনো কিছুই আপনি করতে পারেন। যদি এডিট করে আপনি ইমেজ দিয়ে দেন তখন ইমেজ চলে আসে। এখন এই ইমেজটা ওই খেয়াল করবেন, এই যে ডিজাইনের কাঁচা হাত, আপনি একটা সুন্দর ইমেজকে একদম চ্যাপ্টা বানিয়ে ফেলেছেন স্পেসিফিক সাইজ দিয়ে, বাট ওই প্রফেশনাল সাইটগুলো যান, ইমেজগুলো কিন্তু খুব সুন্দর দেখা যায় তার হাইট টাইট মিলিয়ে, এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করা হয়। তো আমরা যখন কাজ করবো এই কাজটা বলে দেবো আমি কত সাইজ দিব, কিভাবে কি করবো, ক্রপিং ট্রপিং চলে আসে, রাইট? সো স্টাডি করার জন্য যে লাইক আমরা যখন বলি যে পড়াশোনাটা, যেটা যে পড়াশোনা পাশ করার জন্য হয়তো পড়াশোনা করা হয়, অনেক বেশি করানো হয় স্কুল কলেজে, বাট আপনি যখন কোনো লেসন নেবেন, বিশেষ করে আপনাকে কিন্তু যখন পড়ানো শেখানো হয়, যে লাইক আমি পড়া শেখাচ্ছি, তাই বলে কি আপনার দুনিয়ার যত বই আছে সব পড়ে আপনাকে টেস্ট করা হয়? টেস্ট করা হয়। আবার আপনি পড়তে পারেন এটা শেখানোর জন্য কি একটা বই এনে ধরিয়ে দেওয়া হয়, আপনাকে এবিসিডি দেওয়া হয়, ক খ শেখানো হয়, তারপরে একটা ওয়ার্ড বলতে বলা হয়, দুইটা ওয়ার্ড সেন্টেন্স বানাতে বলা হয়, দেন আপনি একটা সময় গিয়ে কিন্তু পড়া শিখে যান। বাট আপনি যখন কোনো কিছু শিখতে যাবেন, আমরা কিন্তু যখন ট্রেনিং বলি তখন ওইটুকুই বলি যে আমরা 1 2 3 যা করে একটা বই পড়তে শেখায় ততটুকুই করে দেই, মানে আগামীতে পড়ার দায়িত্ব কার? আপনাদের, কারণ আপনাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, সবগুলো চ্যালেঞ্জ এখানে সর্ট আউট করা সম্ভব না ক্লাসরুমে ক্লাস হয় লাইক 50 আওয়ার্স 60 আওয়ার্স, আর একটা যখন প্রজেক্টে কাজ করা হয় সেখানে কাজই করা হয় কি 1000 ঘন্টার 2000 5000 ঘন্টার কাজ চলে। তো ডেফিনেটলি ওখানে কোন লেভেলের কাজ চলে বোঝা যাচ্ছে? আপনি কি 5000 ঘন্টা ট্রেনিং করতে পারবেন? পসিবল না, বোঝা যাচ্ছে? তো এরকম যদি হতো যে গ্রাজুয়েশন হবে, গ্রাজুয়েশন হবে একটা কোর্স পিএসপির উপরে গ্রাজুয়েশন, দেন পসিবল। হ্যাঁ, স্যাররা আসবে, কেউ জাভাস্ক্রিপ্ট শেখাবে, কেউ পিএসপি শেখাবে, হ্যাঁ, কেউ পিএসপি ভাগ এই অবজেক্ট ওরিয়েন্টেডে চলে যাবে, কেউ ফাংশন নিয়ে কথা বলবে, কেউ লাইব্রেরি নিয়ে কথা বলবে, দেন ইটস পসিবল যে আপনি যখন গ্রাজুয়েশন করে বের হবেন তখন আপনি পুরো দুস্থ পিএসপি এক্সপার্ট। এটা অনেক আগে থেকেই আমরা বলে থাকি, হ্যাঁ, আমরা অনেক আগে থেকেই চিল্লিয়ে থাকি, কিন্তু স্টুডেন্টরা তো শুনে না, শুনে হচ্ছে পাস করে যখন জব পায় না তখন, তাই না? আমরা বারবার কিন্তু বলতে থাকি যে তোমরা ক্যাপাবল হও। হ্যাঁ, ওকে, আমরা আগামীতে এই হয়তো নেক্সট সপ্তাহে একটা এগ্রিমেন্ট হবে, আমরা নেক্সট মান্থ থেকে আই হোপ বিভিন্ন ইউনিভার্সিটিতে যাব এই কাজটা করার জন্য সরকারের তরফ থেকে, যে তোমরা সজাগ হও, জব মার্কেট অতটা ইজি না, যার ক্যালিবার যেখানে সেখানে স্কিল বাড়তে থাকে। তোমার ক্যালিবার বক্তৃতায় সিএসসি পড়তেছো কোনো ব্যাপার না, তুমি বক্তৃতা শেখো ভালো করে, ওই থেকেই সেক্টর করো, ক্যারিয়ার করার চেষ্টা করো, এটাই তুমি শিখো। কে প্রফেশনাল কার কাছে গেলে ভালো শিখতে পারবে সেটা তুমি শিখো। তুমি প্রোগ্রামিং এ ভালো, প্রোগ্রামিং শিখো, নেটওয়ার্কিং এ ভালো, নেটওয়ার্কিং শিখো,
ডিজাইনে ভালো ডিজাইন শিখো, কোডে ভালো কোড কর, কারেক্ট পাথের দিকে নিয়ে যাওয়া, মানে ইন্টারেক্টিভ সেশন, এক্সপার্টদের আমরা নিয়ে যাব, এক্সপার্টদের সাথে একদম ফ্রেশ গ্রাজুয়েট অথবা স্টাডি করছে যারা, তারা একদম কনভারসেশনে লাগিয়ে দিল যে আপনারা আপনাদের কোশ্চেন বলেন, আমরা এখান থেকে সলভ করবো, কিভাবে ক্যারিয়ার স্টার্ট করবে, কিভাবে কি দিয়ে শিখবে, এ ধরনের গাইডলাইন ছিলই না। এখন সরকার উদ্যোগী হয়েছে যে আপনারা জানেন আমাদের তো লোকবল নেই, আপনারা শুরু করেন, আমরা আছি আপনাদের কাছে। আমরা স্টার্ট করছি, আমরা তো নেক্সট মান্থেই শুরু করবো সারা বাংলাদেশ। হ্যাঁ, আমরা স্টার্ট করব ঢাকা দিয়ে, প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি ধরে টার্গেট করে, দেন আস্তে আস্তে করে সারা বাংলাদেশ শুরু করব। আমাদের সাথে এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে, এমওইউ পর্যায়ে আছে, নেক্সট মান্থে। কন্টেন্ট খুব একটা ভালো যেই জিনিসও করা সেটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, মানে পরে কিছু একেবারে বেসিক যেটা হয়তো কমন ইউজও করবো না, লাইক ওপেন জিএল করাচ্ছে আমাদের গ্রাফিক্স, এটা নিশ্চয়ই কমন জীবন ইউজ করবো না, ইউটিউবে শিখতেছি না। মানে বেসিক্যালি মানে আধুনিকতার সাথে এর গ্যাপ রয়েছে প্রচুর। হ্যাঁ, কারণ বাইরের দেশগুলো যেখানে এগিয়ে গেছে অনেক দূর পড়াশোনাতে, আমরা অনেক পেছনে পড়ে আছি, বিশেষ করে কন্টেন্ট ওরিয়েন্টেড। বাট এটা আস্তে আস্তে ডেভেলপ হবে। একটা ডেভেলপিং কান্ট্রিতে সবকিছু সরাসরি এক্সপেক্ট করা কঠিন। ডেভেলপ যে হচ্ছে না সেটা বলাও কিন্তু অন্যায়। হ্যাঁ, কারণ হিউজ একটা ম্যান পাওয়ারকে একটা নির্দিষ্ট শেপে আনাও কিন্তু কঠিন। কোনো দেশই হাফ সেঞ্চুরির আগে ঠিক তেমন ভাবে তারা তাদের অ্যাচিভমেন্ট গুলো করতে পারে না, কোনো দেশ না, রাইট? সবগুলো দেশেরই কিন্তু সময় লেগেছে তাদের ওই ওই বলয় থেকে বের হয়ে আসতে। হ্যাঁ, যখন যুদ্ধ করে কোনো দেশ ভাগ হয়, ওই দেশগুলো যখন কিন্তু অনেক অবকাঠামো অনেক কিছু থেকে পেছনে থাকে, সেইগুলো সব স্ট্রাকচারে নিয়ে আসতে অনেক সময় কিন্তু চলে যায়। এবং আমাদের যে সিচুয়েশনটা, যে সরকারের পট পরিবর্তন, একজন মারে আরেকজনকে খুন করে, আরেকজনকে মানে ইয়ে করে দেয় না, দেখেন না ভাই, স্ট্যাবলই ছিল না। 90-এর আগ পর্যন্ত কি আমাদের দেশ স্ট্যাবল ছিল? স্ট্যাবলই ছিল না। দ্যাট মিনস 19 বছর হুদায় চলে গেছে কিছু না করতেই। একদম সহজ কথা, কিছুই করা হয় না ওই সময়। ওই ইরশাদ সরকার দু একটা রাস্তাঘাট বানাইছিল এই যা, আর উপজেলা তৈরি করছে, এতটুকুই, এর পর্যন্ত কিচ্ছু হয় না। দেন 91 থেকে শুরু করে ওই ধরেন 2007 পর্যন্ত একটা মডেলে গেছে, দেন 2007 থেকে এই পর্যন্ত আরেকটা মডেল আসছে, বিবর্তন চলছে। নেক্সটে এরা কাজ ভালো করতে বাধ্য হবে, কারণ আস্তে আস্তে কি মানুষ সচেতন হচ্ছে না। আগে এত বেশি কাজ হতো না, এখন হওয়ার কারণ কি? কারণ বুঝে গেছে লোকজন যে এখন তো আর অতটা বোকা নেই, আমি বক্তব্য দিব আর ওটা বুঝে নেবে, ওইরকম লোকজন এখন আর নেই। তো মানুষজনকে ঠান্ডা রাখতে হলে আমাকে কিছু না কিছু করে দেখাতেই হবে। সো নেক্সটে যারা আসবে তারাও বাধ্য থাকবে, কিন্তু এর চেয়ে বেশি বাধ্য থাকবে যারাই আসবে। এভাবেই কিন্তু চেঞ্জ আসবে। যে আওয়াজ কিছুদিন পরে হয়তো উঠবে যে শিক্ষা ব্যবস্থায় যেটা হচ্ছে এটা আপনার পরিবর্তন করেন, এই শিক্ষা অ্যাকচুয়ালি যুগোপযোগী না, তখন তারা পরিবর্তন করতে বাধ্য হবে, যেই আসে। রাইট, বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের গ্যাপটা, আমাদের পার্থক্য কোথায়? আমরা কম্পিটিশনে যেতে চাই, মার্কেট দখল করতে চাই, কিন্তু এই এডুকেশন সিস্টেমটা একদম মান্ধাতা আমাদের। রাশিয়ায় যেটা হয়, 20 বছরে একটা বাচ্চা, একজন কিশোর বা ইয়াং গায়, সে গ্রাজুয়েট হয়, এবং 24 বছর বয়সে সে ইয়ে করে ফেলে, পিএইচডি করে ফেলে। ওদের পিএইচডি রেট ওয়ার্ল্ডের যে কোনো দেশের তুলনায় বেশি। আমাদের দেশে পিএইচডি রেট 0.% শতকরা, রাইট? 100 জনে আপনি একজনকেও পাবেন না যারা অনার্স করে, মাস্টার্স করে। হ্যাঁ, অনার্স থেকে মাস্টার্স এর রেট ভেরি পোর, আর মাস্টার্স থেকে পিএইচডি রেট তো নাই, রাইট? বাট ওদের দেশে আমাদের মতো মানে অনার্স এর পরে মাস্টার্স এর যে অবস্থা, তার চেয়ে বহু গুণ বেশি হয় পিএইচডি। তার মানে কি অলমোস্ট সবাই মাস্টার্স করে, দেন সবাই পিএইচডি করে, রাইট? এবং পিএইচডিটা 24 বছরের মধ্যে শেষ হয়ে যায়। আমাদের দেশে কেউ যদি পিএইচডি করতে চায় 35 বছর লাগে, তার চাকরি বয়স শেষ, সরকারি চাকরি বয়স প্রায়। তো ওরা যেটা করে যে একজনের সাথে আমার পরিচয় হয়েছিল, আমাদের সাইটে কিন্তু লাইভ স্ট্রিমিং আছে। হ্যাঁ, আমরা ক্লাসরুম ব্রডকাস্ট করি। তো আপওয়ার্কের মাধ্যমে মিখাইলের সঙ্গে আমার খুব অনেক দিন, আপনার সাথে, আমার সাথে এবং আপনার ম্যাডামের সাথে অনেক কনভারসেশন হয়েছে। তো সে
ইংরেজি খুব দুর্বল আমাদের মতে, সে রাশিয়ান ভাষায় এক্সপার্ট, সে পিএইচডি করে ফেলেছে, 3 ইয়ার্স তার বয়স 27, 3 বছরে সে টপ 5 এর মধ্যে চলে আসে আপওয়ার্কে, এবং তার আওয়ারলি রেট হচ্ছে $50। সে পিএইচডি কোন বিষয়ে? রেড 5 সার্ভারের, স্ট্রিমিং সার্ভারের, সিম্পলি সে স্ট্রিমিং সার্ভারের উপরেই পিএইচডি করেছে, বলে স্পেসিফিক একটা টেকনোলজির উপরে পিএইচডি করেছে, স্পেসিফিক সাবজেক্ট। অনেকে বলে না আমাদের দেশে যারা পিএইচডি আসে আমি এআই পিএইচডি, আসলে কি সে তাই? নো। হ্যাঁ, আমি আমি হচ্ছে এই সোশিওলজিতে পিএইচডি, সে সোশিওলজিতে পিএইচডি হয়ে গেছে, সে তো একটা নির্দিষ্ট টার্ম নিয়ে থিসিস করেছে, দেন পিএইচডি দিয়েছে, তাকে কি বলা যাবে? যেটা বলছেন স্পেসিফিক স্প্লিট করে করে সেগমেন্ট করা আছে, ওই অনুযায়ী তারা থিসিস করে এক্সপার্ট হয়। এবং থিসিসে ওদের কি মানে পিএইচডি তে বসে ক্লাস করে থিসিস অ্যাপ্লিকেশন বানিয়ে ডাটা রেন্ডারিং করে অ্যানালাইসিস করে তাদের পিএইচডি নিতে হয়। আমাদের মতো কি কাগজে লিখলাম, ভুল ভ্রান্তি কোনো টেস্টিং নাই, পিএইচডি শেষ, 4 বছর গেল, পিএইচডি শেষ, টাকা পয়সা শেষ, জিন্দাবাদ, সার্টিফিকেট দাও, আমি পিএইচডি লিখি। বুঝতে পারছেন? যাই হোক, এখন আরেকটা জিনিস একটু দেখি, দেখেন আমি যদি এখানে বলি যে আমার লেটেস্ট ব্লগ, এটা কমন প্লেস, সো আমি লেটেস্ট ব্লগ গুলো তুলে আনতে পারি, সো লেটেস্ট ব্লগ গুলো এখানে তুলে নিয়ে আসি। স্ট্যান্ডগুলো পেয়ে গেছে মানে কন্টেন্টের মধ্যে, কোন স্ট্যান্ড কন্টেন্ট এগুলো ফেসবুকে তো পুরো আছে কন্টেন্টের মধ্যে আছে। ও ওই এগুলো দিয়ে মনে কাল কোনটা? এই কার্লি এটা পায় না, কার্লি এটা ধরতে পারে না, এটা কার্লি লিমিটেশন। হ্যাঁ, কার্লির এটা লিমিটেশন। কোনটা? এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন না, কার্লি এটা পাবে না। পিএসপি বসাতে হবে। হ্যাঁ, কার্লি ওই পার্সিংটাতে প্রবলেম আছে স্টিল। ওটা দিলে তো মনে হয় কোনটা? খারাপ হয়ে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, ওই সিনটেক্সটাও আমি দিচ্ছি, এটাতেও পেয়ে যাবে। এটা পেয়ে গেছে, হ্যাঁ পিএসপির ওটা পেয়ে গেছে, বাট এর আগে কি ছিল যে স্টাইল যে ট্যাগ গুলো ডেটাবেজে ছিল না, সবগুলোকে এনে বসিয়ে দিয়েছে। আরেকটা কি বলেন? এটার মধ্যে ঠিক আছে ওই ইয়েটা ওইটা কেটে দিচ্ছি, আমি একটা ব্র্যাকেট কেটে দিচ্ছি। কই এক্সক্লেমেটরি কোথায় গেল? এক না, এটা এক্সক্লেমেটরি সাউন্ড। বিস্ময়বোধক এটাকে বলা হয়। পেয়েছে, হ্যাঁ, যদি ব্লেড দিয়ে হলে ওই টেকনিকে যাবে, আর পিএসপি দিয়ে করলে এটা নরমালি পেয়ে যাবে। সো ডিফারেন্ট স্টাইলের পেজ। আচ্ছা, এইটা এবার অ্যাকচুয়ালি মাস্টারে আমরা যাব, কারণ হচ্ছে ওটা কমন প্লেস। মাস্টারে যদি আমরা যাই, এই যে আর্কাইভের এই জায়গায় পপুলারও আমরা করতে পারবো রিড মোড থেকে, ওটা কালকে আমরা পপুলার করে ফেলবো, এবং কালকে আমি কিন্তু ম্যানেজ ব্লগটা নিয়ে নিব আপনাদের কাছ থেকে। হ্যাঁ, ওই দিন কালকে পপুলার ব্লগ, রিসেন্ট যেটা রিসেন্টকে হচ্ছে মোড়ে যাওয়া, ওটাকে নেস্টেড করি, মানে নেস্টেড করি না, হ্যাঁ হ্যাঁ, ক্যাটাগরি ওয়াইজ চলে আসবে, রাইট, এই সবগুলো চলে আসবে। আমি এটাকে রিসেন্ট ব্লগ বলছি। আর্কাইভ সিস্টেমও তো করা যায় না, দেখানো যায় না, আর্কাইভ অনুযায়ী ডেফিনেটলি দেখানো যায়। আমি আপাতত অল পাবলিশ ব্লগ বলি, আমি টপ 3 ব্লগস, লাস্ট 3 ব্লগস এরকম, বা রিসেন্ট ব্লগস, এভাবে আমি ডাটা নিতে পারি। সো রিসেন্ট ব্লগ ইকুয়াল db scope table dbl underscore blog
where publication status কমা দিয়ে 1 তারপরে কি বলবো get তাই না এখন এর সাথে যদি আমরা লিমিট বলি যে আমি তিনটা নিব প্রথম তিনটা নিব তখন আবার গ্রুপ বাই করতে হবে কোন প্রথম তিনটা আমি অ্যাসেন্ডিং শেষে তিনটা ডিসেন্ডিং করতে হয় সো এগুলো জানার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে থাইল্যান্ড না laravel.com ডিসেন্ডিং গুলাই রিসেন্ট পোস্ট হ্যাঁ সো আমরা ডেটাবেস থেকে এই যে কোয়েরি বিল্ডারে যাবেন হ্যাঁ এখানে কোয়েরি বিল্ডারে গিয়ে লিমিট এই যে গ্রুপিং লিমিট গ্রুপ না করলে কিন্তু লিমিট করা যায় না এই যে এখানে বলা আছে যে লেটেস্ট বলা আছে ওল্ডেস্ট লেটেস্ট এই গ্রুপ বাই ডিসেন্ডিং অ্যাসেন্ডিং ইন র্যান্ডম অর্ডার ঠিক আছে হ্যাভিং এই লিমিটটাই আমি করে দেখাচ্ছি হ্যাভিং গেট স্কিপ টেক দিয়ে করা যায় হ্যাঁ লিমিটের কাজটা এখানে টেক দিয়ে হয় এই যে টেক কোলন 5 হ্যাঁ আগে গ্রুপ বাই করে নিব আমরা গ্রুপ বাই কার নাম ধরে সেটা যে গ্রুপ বাই করে আমি ডিসেন্ডিং করে নিব ফার্স্টে কি সকল ডাটার মধ্যে থেকে আমি বলবো যে সব ডাটা পাঠাও ডিসেন্ডিং পদ্ধতিতে দেন টেক করো 5 এন্ড প্রথম পাস লেটেস্ট ইউজ করলেও পারেন গ্রুপ বাই ইউজ করেও পারেন চেক করে নিব আর কি আমি আমার মতো এখান থেকে টেক করে নিতে পারেন লেটেস্ট কি দেয় আমাকে আগে টেস্ট করে নিতে হবে হ্যাঁ ওটা আপনারা সবাই স্টাডি করবেন ইন দিস উইক এই কোয়েরি বিল্ডারটা খুব ভালো মতো স্টাডি করেন হ্যাঁ বেনিফিট হচ্ছে ল্যারাভেলের বেনিফিট যদি নিতে হয় আমাকে স্টাডি করে ল্যারাভেল থেকে ল্যারাভেল অনুযায়ী কাজ করে আমি বেনিফিট নেবেন আদারওয়াইজ যদি কোর প্রোগ্রামিং হয় তাহলে ওর বেনিফিট কিন্তু আস্তে আস্তে করে লিমিট হতে থাকে যে আপনি এসকিউএল কমান্ড দিয়ে রান করাতে যাচ্ছেন তখন কিন্তু আর ওই ল্যারাভেলের যে আসল বেনিফিট সেটা কিন্তু হবে না কারণ হচ্ছে এই যে গতকালকে রাকিব জুয়েল নামে আমার এক পুরনো স্টুডেন্ট ফোন দিয়েছিল ওর একটা ক্লায়েন্টের হিউজ প্রজেক্ট যেটা হচ্ছে মিনিটে 7000 রেকর্ড এন্ট্রি করে এক টেবিলে ঠিক আছে 7000 এর উপরে মিনিটে রেকর্ড এন্ট্রি করে সো এটা মাইস্কুয়েল আর টানতে পারছে না ডেডিকেটেড সার্ভার তাও সো ওখানে Laravel দিয়ে প্রজেক্ট সরি CI3 দিয়ে প্রজেক্ট সো আমরা কি করব স্যার এটা তো হ্যাং হয়ে যাচ্ছে সার্ভার কিন্তু চলে না ডেটাবেস সার্ভার রেসপন্স করছে না আবার এটাকে কিউএ করে দিচ্ছে কিউএ ফেলে দিচ্ছে হ্যাঁ ওটাকে মানে বেসিক্যালি সিআই ওটাকে ইনসার্ট করতে না পারলে ওটাকে কি করে দেয় স্লিপ করে দেয় ওই রেকর্ডটাকে স্লিপ করে দেয় দেন ওটাকে আবার যদি রান করা যায় দেন ওটাকে এক্সিকিউট করে সো অ্যাবনরমাল কেস ক্রিয়েট করছে তো সলিউশন কি যার পাওয়ার বেশি মঙ্গো বললাম মঙ্গোতে যাবে কারণ মঙ্গোতে সে কিভাবে যাবে তার হাতে সময় দিয়েছে 5 দিন প্রবলেম সলিউশনের জন্য সো মঙ্গোতে যদি যেতে হয় তাহলে তার 5 দিনও লাগবে না যদি ওই কোডটা প্রজেক্ট কোডটা কোয়েরি বিল্ডারের মাধ্যমে করা হয় হিউজ প্রজেক্ট যেহেতু সো কোয়েরি বিল্ডারের মধ্যে যদি মাধ্যমে যদি করা হয় তা কিন্তু ওই 5 ঘন্টাও লাগবে না সে মঙ্গোতে সেটআপ দেবে ডেটাবেস বানাবে টেবিলগুলো সব পুশ করে দেবে তারপরে প্রজেক্টের সাথে কানেক্ট করে ফেলবে দ্যাটস ইট যদি এটা কোয়েরি বিল্ডারের মাধ্যমে হয় আর যদি ওখানে কোর পিএসপি কোর এসকিউএল কমান্ড লিখে থাকে কেউ তখন তো লিখা হবে তখন তো এটা মঙ্গোতে কাজ করবে না বুঝতে পারছেন তার কিন্তু বিপদের শেষ নেই তুমি চেক করতে বললাম যদি সব পিডিওতে থাকে মানে দ্যাট মিন্স কোয়েরি বিল্ডারে থাকে তাহলে এটা কাজ করবে আবার মঙ্গো পিডিও ছাড়া কাজ করে না মাইস্কুয়েল কিন্তু দিব্যি কাজ করে এসকিউএল মাইস্কুয়েল আইপিডিও সব কিছুতে কাজ করে ঠিক আছে স্যার হ্যাঁ আমি প্রবলেম হচ্ছে আমি ট্যাগ অ্যাড করছিলাম ট্যাগ করতে মানে ইনসার্ট করছিলাম কি ট্যাগ বা ওখান থেকে রিট্রিভ করে আমরা কি করব এটা পাচ্ছি না ট্যাগটা আমি যদি ট্যাগ বক্সের মাধ্যমে আমি ইনপুট করে আমার ডাটাবেসে আমি পোস্ট ট্যাগ মানে আইডি গুলো আছে ওয়ান এখন আমি চাচ্ছিলাম যে এখন এগুলো ভিউ করব কি পাচ্ছি না 1 2 মানে 1 টু মানে ট্যাগের আইডি আছে
ট্যাগ রিসেট করছি না এখানে ট্যাগের আইডি আছে 1 12 1 2 1,2 আছে দুটো আইডি আছে ও আচ্ছা, আমি ট্যাগ টেবিল থেকে আপনি কিভাবে নিয়ে আসবেন? এটাকে আপনি স্প্লিট করবেন। এই যে এই ডেটাবেজের ফিল্ডটা বের করবেন। হ্যাঁ, ডেটাবেজের ফিল্ডটা তো আপনার কাছে কি দেবে? যখন আপনি রিটার্ন করবেন আপনাকে 1,2 দেবে। কেন কমাটা কি? সেপারেটর এক্সপ্লোড নামে একটা ফাংশন আছে না? এক্সপ্লোড ফাংশনটা ইউজ করলে দুইটা ইন্ডেক্সে দুইটা ভ্যালু চলে যাবে, 1 চলে যাবে একটাতে, 2 চলে যাবে আরেকটাতে। তারপরে 1 দিয়ে ডেটাবেস থেকে তুলে নিয়ে আসবেন, 2 দিয়ে ডেটাবেস থেকে তুলে নিয়ে আসবেন, কোয়েরিতে রেখে দেবেন। ভিউতে দিয়ে করতে পারেন, ভিউতে গিয়ে ওখান থেকে তুলে আনবেন, অথবা আপনি এখান থেকেই পাঠাবেন। হ্যাঁ, কন্ট্রোলার থেকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, জানতে হলো। ও মাই গড, তাহলে এখন হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, যাও তোমরা যাও, আমরা আচ্ছা হ্যাঁ, আমরা যে কোনো দিক দিয়ে চলে আসছি। ওকে ওকে, ঠিক আছে, আল্লাহ। ওকে। করতে পারতেছি ডাটা করতে ইমেল করতে করে আমার এরকম হচ্ছে এরকম হচ্ছে দেন আমার ইনস্টলেশন করতে হচ্ছে এটা ইমেল পোস্ট চেক করতে দেব টেলিশ করতে হ্যাঁ ইনপুট করতে রেডি করতে সিস্টেম ইন্টারফেস করছিলাম কমা দিয়ে দিয়েছে। কমা দিয়ে ইনপুট করতে হ্যাঁ, আবার যখন এটা তুলে নিয়ে আসবেন তখন এক্সপ্লোর করবে। এক্সপোজার জন্য এক্সপ্রেস কিভাবে পাবো মানে এটা তো মনে করেন টিবিএর পোস্টের মধ্যে গেছে টেবিলের মধ্যে গেছে এখানে রিলেটিভলি ম্যানেজ পোস্টের মধ্যে আমি দেখতেছি যে এখানে কোনটা কি বলে লেখা এখান থেকে টেবিলটা আমার তিনটা দিয়ে দিচ্ছে একটা হচ্ছে ক্যাটাগরি টেবিল এটা হচ্ছে টেবিল ট্যাগ সবই ঠিক আছে, সবই ঠিক আছে। ম্যানেজ পোস্টে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার আইডিটা জয়েনিং আপনি তিনটা দিয়ে দেন তখন, বাট এখানে প্রবলেম হবে যে আপনি ওই কমা দিয়ে রেখেছেন, 1 আর 2 কি কমা দিয়ে রেখেছেন না? তো সেক্ষেত্রে আপনাকে এভাবে না গিয়ে প্রথমে আপনাকে পোস্ট টেবিল থেকে পোস্টটা দিতে হবে। টেবিল ট্যাগের ইয়েটা হ্যাঁ, ট্যাগের ওটা তুলে নিয়ে ট্যাগটাকে স্প্লিট করতে হবে, এক্সপ্লোর করতে হবে। করে আপনি কোথায় যাবেন? ট্যাগ টেবিলে যাবেন, ট্যাগ টেবিল থেকে ডাটা এনে এখানে বসাতে হবে, অথবা আপনার কনফিগারেশনটা চেঞ্জ করতে হবে, টেবিলের কনফিগারেশন কমা সেপারেশনের ওই প্রবলেম সলভ দিতে দেওয়া যাবে। এখানে আমরা ওখান থেকে কি আনবো মানে টিবের পোস্ট থেকে কি গুগল ইনপুটটা করব যে টিবের ট্যাগের মধ্যে 1,2 মানে ওই 1,2 তে আনবো কিভাবে এখন এখানে তো দেখ পোস্ট থাকবো অনেক এই যে পোস্ট থেকে তো অলরেডি আপনি সিলেক্ট করেছেন। হ্যাঁ, আপনি কিন্তু এখান থেকে চেকিং করার কোনো পদ্ধতি নেই। আপনি কিন্তু ওভাবে রাখেন না যে পোস্ট ক্যাটাগরি আর আপনি ক্যাটাগরি রাখেন না, আপনি কিন্তু ট্যাগ ক্যাটাগরি আছে আমার ট্যাগ আছে তো যেটা মনে এটা ক্যাটাগরিতে কাজ করবে, বাট ট্যাগ আরেকটা টেবিল অ্যাড করলে তখন আইডি থাকতে হয়, আইডি ছাড়া এটা করা যায় না। ইয়ার মধ্যে তো আইডি ট্যাগের মধ্যে তো আইডি আছে আইডিটা আছে কিন্তু আইডিটা তো স্ট্রিং আকারে আছে, ওয়ান নাম্বার আকারে নেই, নাম্বার আকারে নেই। ইন্টিজার আকারে যদি থাকে এবং যদি সিঙ্গেল হয় তখন কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। তখন আপনি জয়েন করাতে পারেন। কমা হচ্ছে সে একাধিক ট্যাগ ওখানে একটা পোস্টে ওটা ভিন্ন ভিন্নভাবে নিতে হয়, এটা আলাদা করে বের করে অ্যারেতে রেখে এই অ্যারের সঙ্গে বাইন্ড করতে হয়। ট্যাগ লিস্ট করা যায় না, 1 2 3 ট্যাগ লিস্ট আমি ট্যাগ অনেকগুলো নিয়ে আসলাম, চেক বক্সের মধ্যে আমার সেটা নিয়ে আসলাম, ডেটাবেজের অ্যাক্সেসে ট্যাগগুলো আরেকটা টেবিলে রাখছে, পোস্ট টেবিলে শুধু আইডি দিয়ে দিবে, ট্যাগগুলো দেয় আইডি হলো দরকার আমাদের জন্য, তাহলে এখানে আইডি তো করতে পারবেন না,
আপনি যদি ওই স্টাইলে যান আপনাকে প্রোগ্রামিং করতে হবে, একটু লজিক খাটিয়ে প্রথমে হচ্ছে পোস্ট থেকে আপনি এখানে কুইরিটা আপনি লিখলেন, এখানে একটা অ্যারে রিটার্ন, এটা থাকা তার বাট আপনি প্রথমে চলে গেলেন আইডি ধরে পোস্টাতে গিয়ে জাস্ট ওই সিঙ্গেল রোটা তুলে নিয়ে আসবেন, হ্যাঁ লুপের মধ্যে, হ্যাঁ ট্যাগের আইডি তুলে নিয়ে এসে স্প্লিট করলেন, ট্যাগ টেবিলে গেলেন, ডাটা নিয়ে আসলেন, তারপরে ওই ডাটাটার সাথে এই অ্যারেটার ভিতরে মিক্স করে দিলেন, কারণ আলটিমেটলি তো আমি অনেকগুলো পোস্ট নিয়ে কাজ করবো, লুপের মধ্যে চলে যাবে, তো এই অ্যারের মধ্যে আপনাকে পুশ করতে হবে, সেটা একটু ডিফিকাল্ট হয়। আরেকটা কাজ হচ্ছে যে ওখানে আপনি ট্যাগের আইডি না রেখে সরাসরি আপনি ট্যাগই পুশ করে দিবেন, কারণ ট্যাগটা কি, ট্যাগ হচ্ছে সার্চ টেকনিক, হ্যাঁ কি দিয়ে সার্চ হবে সেটা আপনি বলে ওটা ট্যাগ আকারে কমা করে দিতে ওখানেই দিয়ে দিবেন, বাট আপনি ট্যাগ নামে যদি আলাদা টেবিল করতে চান তাহলে ওটা বিপদে পড়বে। আচ্ছা অলমোস্ট শেষের দিকে আমরা চলে আসি, আমরা একটু গ্রুপ বাই করব কি দিয়ে, ব্লগ আইডি কি দিয়ে হবে, ডিসেন্ডিং, তারপরে আমি ম্যান্ডেটরি না যে আমি টেক 5 করব, আমি টেক 2 করব, আমি দুইটা নিচ্ছি, টপ 2 নিচ্ছি, লাস্ট 2 নিচ্ছি, তো লাস্টেরটাই ফার্স্টে দেখাবো তাই না, সবার শেষেরটাই শুরুতে দেখান। গেট করলাম রিসেন্ট ব্লগ, এটাতে ক্লিক করলেও আমরা ব্লগের ডিটেইলে চলে যাব, এরকম মতো রাখতে হবে যেটা হাইপারলিংক আছে, বুঝতে পেরেছেন? সেটাই, রাউট আপনি ইউজ করলেন, হয়ে গেল। আচ্ছা ব্লগ টাইটেল, ব্লগ টাইটেল, বিশাল এরর এসেছে, আননোন কলাম পাবলিকেশন, ও ভেরি নাইস, আমি বললাম না যে আমার কোনো একটা তার ছিঁড়ে গেছে, এই জন্য এ আর এস পাশাপাশি থেকে গন্ডগোল হচ্ছে, মানে ওটা ইচ্ছে করে হাত ওখানে চলে যাচ্ছে। তারপরে কি ডিইএসসি আননোন কলাম গ্রুপ স্টেটমেন্ট, আননোন কলাম কেন বলছো, ডিই না ডিএসসি, আমরা একটু পেজটা দেখি, ডিএসসি তো গ্রুপ বাই করবো না, সরি আমরা অর্ডার বাই করব, আমি ভুল লিখেছি, আমি সিনট্যাক্স লিখেছি অর্ডার বাই আর এখানে দিয়েছে হচ্ছে গ্রুপ বাই, অর্ডার বাই করছি, হ্যাঁ অর্ডার বাই ব্লগ আইডি ডিসেন্ডিং, গ্রুপ বাই হলে আপনি কাকে কাকে নিতে যাচ্ছেন, গ্রুপিং এ রাখতে যাচ্ছেন, এবার কাজ করবে, একটু খেয়াল করেন, এটা এর মতো আছে, এদিকে তিনটাই গেছে, এবং এখানে রিসেন্ট ব্লগে এরর আসে, সিনট্যাকটিক্যাল এরর, ক্যান নট অ্যাক্সেস এমটি প্রপার্টি, oops something wrong, এরর প্রপার্টিটা কি হলো, এইটা এরর $, রাইট, ইন্ডেক্সটা পাচ্ছিল না, দেখেন থাইল্যান্ডের বিচার এটা সবার শেষে, আর পুরো দেশের সমর্থন এটা কাশ্মীর, তারপর বুঝতে পেরেছেন, এটা চলে আসছে, আমি যদি 3 দেই 3টা আসবে, যদি 10 দেই 10টা, যদি আমার ব্লগ 10টা থাকে, রাইট।
সো আমার ক্যাটাগরি ক্লিক করলে এই ক্যাটাগরি ব্লগ আসবে, এখানে প্রেস করলে সেটা আমার আসবে, এখানে রিড মোরে প্রেস করলে সেটা আমার আসবে, রাইট? পপুলার ব্লগ, আমি যখনই ব্লগের ডিটেলে যাব আমরা হিট কাউন্ট করে ডেটাবেসে বাড়াবো, পপুলার ব্লগ আমরা বানিয়ে ফেলবো। দেন কমেন্টস, অ্যাডমিন পেলে আমার ব্লগ ম্যানেজ, তাহলে তো ব্লগ সাইট হয়ে গেল। অথরে ক্লিক করলে অথরের যত ব্লগ আছে দেখিয়ে দিব। ম্যানেজটা সেরে নিয়ে আসবেন, আমরা ব্লগটা অনেকখানি একদম অলমোস্ট শেষের দিকে চলে যাবো। কমেন্টস এর কাজটা সামনের দিকে, অথেন্টিকেশন, ফ্রন্ট এন্ড অথেন্টিকেশনের জন্য রথ ইউজ করে দিব, তাহলে কিন্তু ব্লগ শেষ। বুঝতে পেরেছে? সো আপনারা প্রজেক্ট স্টার্ট করে দেন, রাইট? আজকে আমি ই শপার দিয়ে দিচ্ছি টেমপ্লেট একটা ই কমার্সের, আপনারা ইমপ্লিমেন্ট করা শুরু করেন, ঠিক আছে? মাস্টারিং, অথেন্টিকেশন, ক্যাটাগরি অ্যাড, হ্যাঁ ম্যানুফ্যাকচার, ওখানে এডিশনাল ম্যানুফ্যাকচারার আছে, ক্যাটাগরি অ্যাড, ম্যানুফ্যাকচারার অ্যাড, প্রোডাক্ট অ্যাড, সবগুলোর ম্যানেজ, ফ্রন্ট এন্ডে প্রোডাক্ট ডিসপ্লে, হ্যাঁ ওই পোর্শনটা কমপ্লিট হলে আমরা নেক্সট উইক থেকে ধরতে পারবো, হ্যাঁ ই কমার্স ধরতে পারবো, ঠিক আছে? আমি আজকেই দিয়ে দিচ্ছি সব। রেগুলার একটা টেমপ্লেট আছে, যদি ভালো টেমপ্লেট এর চেয়ে বেটার হয় মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, আমরা বহুদিন ধরে ইউজ করছি, আমাদের আর ইচ্ছা নেই, হ্যাঁ এই টেমপ্লেটটা আমরা ইউজ করি। ড্যাশবোর্ড সমস্যা না, আমি যে ই শপারটা দিচ্ছি, এই শপারটা মোটামুটি মানের একটা, শেখার জন্য, হ্যাঁ প্রফেশনালি হয়তো তেমনটা ইউজ করার অবস্থায় নেই, বা প্রফেশনালি এটা কাটছাট করে অনেকে ইউজও করে। এটা একটা স্পাইসিয়াস, ওটাও ঠিক আছে, বাট ওটা অতটা মানে এখনকার দিনে বাচ্চা কাচ্চা ওটাতে পছন্দ করে না। হ্যাঁ, তো এই যে স্পাইসিয়াস আছে, স্পাইসিয়াসটা আমি দিয়ে দিচ্ছি, শপার ই শপারটা আমি দিয়ে দিচ্ছি, শপার নিউটা আমি দিয়ে দিচ্ছি। শপার নিউটা এখানে প্রবলেমটা হচ্ছে, আছে সবকিছুই আছে, এটা একটা ই কমার্স সাইট যখন করবেন না, তখন বেসিক্যালি আপনারা যেটা দেখবেন যেন ওই ফ্রন্ট এন্ড টেমপ্লেটে হোম পেজটা, ক্যাটাগরি, ম্যানুফ্যাকচারার, ব্র্যান্ডস এগুলো সুন্দর ডিসপ্লে আছে, এখানে কিন্তু সেটা নেই। সো এই জন্য এটার লিমিটেশন আছে এই টেমপ্লেটে। ডিটেল, যেটা ডিটেল পেজটা এর আছে, ডিটেল পেজ থেকে ক্যাটাগরিতে অ্যাড করা, এই পেজগুলো ম্যান্ডেটরি একটা ই কমার্স সাইটের। সো কার্ট, এখানে কার্টের সঙ্গে যুক্ত নেই যদিও, I don't know, but এই টেমপ্লেটে কার্ট আছে কিনা, কার্ট পেজ, হ্যাঁ কার্ট পেজ আছে, হ্যাঁ চেক আউট পেজ, কন্ট্যাক্ট পেজ, এই পেজগুলো কিন্তু রেজিস্টার পেজ, দ্যাট মিন্স সিম্পল ওই টেমপ্লেট পেজগুলো কিন্তু দেওয়া আছে। বুঝতে পেরেছে? আমরা ফ্রন্ট এন্ডটা মাস্টারিং করব, আর ড্যাশবোর্ডের মধ্যে আমরা ব্লগে যে কাজগুলো করছি ওগুলি করে রাখবো, আর শুধু মেনু একটা ট্যাগ করে রাখবো। হ্যাঁ, বাট ফ্রন্ট এন্ডেও কিন্তু প্রোডাক্ট ডিসপ্লে করাবেন, হোম পেজে প্রোডাক্ট ডিসপ্লে করাবেন, ক্যাটাগরি ডিসপ্লে করাবেন, ম্যানুফ্যাকচারার ডিসপ্লে করাবেন। কালকে যেমন আমি ক্যাটাগরিতে প্রেস করলে ওই ক্যাটাগরির ব্লগ দেখাবো, আপনারা প্রোডাক্টে ক্যাটাগরিতে প্রেস করলে ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো দেখাবেন, যাতে অনেকখানি কাজ এগিয়ে যায়। দ্যাট মিন্স আমাদের হাতে কিন্তু ল্যারাভেলের জন্য স্পেসিফিক 50 আওয়ার্স টাইম আছে, এবং 50 আওয়ার্স টাইমের মধ্যে অলরেডি আমরা কিন্তু 24 ঘন্টা শেষ করে ফেলেছি, 8টা ক্লাস চলে গেছে। তো 8টা ক্লাস যখন চলে গেছে, 4টা ক্লাস যদি আবার রিকভার না করে নতুন করে ওই কাজগুলো ওখানে গিয়ে করতে হয়, তাহলে কিন্তু লস হয়ে যাবে। বুঝতে পেরেছি? সেই কাজগুলো একটু সেরে সবাই করতে হবে, আদারওয়াইজ ওখানে গিয়ে মনে হবে আমি যেটা জানি না কি করে হলো। হ্যাঁ, ওটা করতে গেলে আপনার এটা হয়ে যাবে। ভিডিও যে 16-17 ওটা আপ করা আছে, পাবলিশ করা হয় নাই, কারণ পাবলিশ করে হচ্ছে আপনার ম্যাডাম, এবং ওটা সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করে সে। তার টপিকগুলো আমি দিতে ভুলে গিয়েছি, এর আগের ভিডিওতে টপিক লেখা ছিল, এই দুইটা ভিডিওতে কিন্তু টপিক লেখা নেই, দ্যাটস ওয়াই এটা টপিকে মিসম্যাচ হয়েছে। এই কারণেই ভিডিওগুলো ওঠানোর পরেও এটা পাবলিশ হয় না। হোপ কালকের মধ্যে ওটা পাবলিশ হয়ে যাবে, আজকেরটাও আমি দিয়ে দিব, কালকে পেয়ে যাবেন সবগুলো ভিডিও ইনশাআল্লাহ। আজকে রাখছি এই পর্যন্ত।